মামা, তুমি আমার সাথে একদম ঠিক করলে না। দুই বোনকে আমার সাথে কেন বিয়ে দিলে? দিলে তো দিলে, একেবারে আমার সিনিয়র মেয়েদেরকে আমার বউ বানিয়ে দিলে। মামা, আমার সাথে এমন কেন করলে? চুপ কর। আমি যা করছি ভালোই করছি। তোর ভাগ্য ভালো যে এই বয়সে তুই বিয়ে করতে পারছস, তাও আবার দুইটা মেয়েকে। দেখ, তোর ছোট মামা এত বড় হয়ে গেছে, একটাই বিয়ে করার ক্ষমতা রইল না, আর তুই দুইটাই পাইছস। এটাই তো শুকরিয়া কর। আমার কোনো ইচ্ছে ছিল না দুইটা বিয়ে করার। একা থাকার মধ্যে অনেক মজা। নিজে চলি তোমার পয়সায়, সেখানে আমি ওই দুইটা বউ কিভাবে চালাবো? কুল, এ তো রাগ করার লাগবে না, এ তো চিন্তা করার লাগবে না। তোর বউদের দায়িত্ব আমার। আমি যেহেতু বিয়ে করেছি, আমি তোর বউদের দায়িত্ব নেব জন্য দেখে বিয়ে করিয়েছি। সো এত চিল্লাপাল্লা না করে বাসর ঘরে যা। দুই বউকে একই রুমে রাখছো নাকি? দেখ, কি বলিস? আগে বড় বউয়ের কাছে যাবি, তারপর ছোট বউয়ের কাছে যাবি। ধুর, ছাতা হচ্ছেটা কি? মামি, নয়নের কথা শুনে মামি এসে বলল, কি হয়েছে রে বাপ, ডাকছিস কেন? মামি, মামা এটা কি করলো? আপনি মামাকে না কেন করলেন না? দুইটা সিনিয়র মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিল। দেখ, আমাদের কোনো ছেলে নাই, আমরা তোকে ছেলে হিসেবে বড় করতেছি। তোর মামা যা করছে ভালোর জন্য করছে। মামা কিভাবে আমার ভালো করলো? আমার খরচ আমি নিজে চালাতে পারি না, আপনাদের উপরে ঘাড়ে চেপে খাচ্ছি। সেখানে আমি আমার বউদের কিভাবে খাওয়াবো? তাও আবার দুইটা বউ। ওইটা তোমাকে ভাবতে হবে না, ওটা আমরা দেখে নিব। যাও, অনেক রাত হয়ে যাচ্ছে। প্রথমে তোমার রুমে যাবে, তারপরে রুমে যাবে। আর কোনো কথা শুনতে চাই না, যাও। নয়ন মামির কথাগুলো শুনে পিছনে ঘুরে যেতে লাগলো আর ভাবতে লাগলো, কাহিনী কি? হঠাৎ করে মামি এত ভালোবাসা দেখাচ্ছে, তাও আবার এত মিষ্টি মধুর ডাক, সাথে বলে দুই বউকে নিয়ে আমার ভাবা লাগবে না, মাথার উপর দিয়ে সব যাচ্ছে। ধুর, কি যে করব, মাথা কাজ করছে না। এইটুকু শিওর কোনো তো স্বার্থ আছে এর ভিতরে, না হইলে তো মামিকে এত খুশির সাথে আমার বউদের নিয়ে চিন্তা করতে না করে। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে যাচ্ছিল। নয়ন রুমে যেতে খাটের উপরে দুইজনকে তর্ক করতে দেখে অয়ন চমকে গেল। নয়ন বলে উঠল, এক্সকিউজ মি। নয়নের কণ্ঠ শুনে দুইজন তর্ক থামিয়ে নয়নের দিকে তাকালো। একজন বলে ওঠে, এই ছেলে কে তুমি, আর আমাদের জামাই কোথায়? ওকে তাড়াতাড়ি পাঠাও, আমিও দেখব ওই কার সাথে আগে বাসর করে। হ্যাঁ হ্যাঁ পাঠাও, আমিও দেখব কার সাথে করে, বড় বউয়ের সাথে নাকি ছোট বউয়ের সাথে। আমি আপনাদের হাজবেন্ড। কি তুমি? হুম। ফোনে তো দেখে মনে হইলো বড়, এখন তো দেখি একেবারে পিচ্ছি। আচ্ছা যাই হোক, এইদিকে আসো। নদীর কথা শুনে নয়ন ভয়ে বলে, না, দূর থেকে বলে কি বলবেন? আপনাদের যে ব্যবহার দেখলাম, আমার মায়ের খাওয়ার কোনো ইচ্ছে নাই। আজব কথা, তোমাকে কেন মারবো? আমরা তো তোমার বউ, তুমি কি আমাদের ঘোমটা খুলে দেখবে না? ও হ্যাঁ, বাট একসাথে কেমনে কি? আগে আমাদের ঘোমটাটা খোলো, তারপর তুমি চয়েস করবে কার সাথে বাসর করবে। যাকে তোমার ভালো লাগবে তার সাথে করবে, কেউ বাধা দিবে না। কি রে, কি বলস? আমিও রাজি। আমি জানি তোকে ওই চয়েস করবে, কিন্তু আমি ওর বড় বউ সম্পর্কে আমার কাছে আগে আসার কথা। ওসব আমি জানি না। এই আসো তাড়াতাড়ি, ঘোমটা খুলো আর বলো কার সাথে প্রথম বাসর করবে। আমরা দুজনেই বসছি। নদী নেহাকে নিয়ে খাটের উপরে বসলো। নয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। নয়ন ভয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। নয়ন বড় বউয়ের ঘোমটা খুলতেই নয়ন চমকে গেল। ভ্রু কুচকে তাকালো। নেহা লজ্জায় বলে ওঠে, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে তোমার পছন্দ হয় নাই, তাই না? জানি না। নয়ন মনে মনে ভাবতে লাগলো, খেয়ে কাজ পায় না, এমন মায়া লগে আমাকে বিয়ে দিল। আমার গায়ের রং দপদপে সাদা শ্যামলা মেয়ের সাথে বিয়ে দিল। ধুর কচু, ভালো লাগে না। অয়ন ভাবতে নদী বলে ওঠে, কি গো, আমাকে দেখবে না? নদীর কথা শুনে নয়ন ভাবতে লাগলো, কি কচু আর দেখবো, যমজ যেহেতু এটাও সেম হবে। ধুর, কচু।
নয়ন বিরক্ত হয়ে মেজ বউয়ের ঘোমটা খুলে নয়ন তাকাতে চোখ বড় বড় করে ফেলল। নয়ন হাসি মুখের কোণে ফুটে উঠল। নয়ন সোজা নদীর কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। নয়নের কাণ্ড দেখে বড় বউয়ের খারাপ লাগলো। নদী খুশি হয়ে নয়নের গালে কিস করে বলল, জান বলো, কার সাথে বাসর করবে, আমার সাথে নাকি আপুর সাথে? নয়ন দুইজন এদিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলে, তোমার সাথে মেজ বউ। নয়নের কথা শুনে নেহা ওইখান থেকে উঠে চলে গেল। নেহা বাহিরের দিকে যেতে লাগলো আর ভাবতে লাগলো, গায়ের রংটার জন্যই সব দিকে পিছিয়ে গেলাম, স্বামীর ভালোবাসা থেকেও পিছিয়ে গেলাম। যেখানে আমার থাকার কথা সেখানে ছোট বোন, সব জায়গায় আমার ছোট বোন। নেহা কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে ফেলতে পাশের রুমে চলে গেল। নয়ন নদীর হাত স্পর্শ করতে নদী বলে ওঠে, তুমি অনেক কিউট। আব্বুর মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, কিন্তু একটা কথা বুঝলাম না, তুমি আমাদের দুজনকে একসাথে বিয়ে করতে রাজি কিভাবে হলে? এর আগে তো আরেকজনকে এই অফার দিয়েছিলাম, বাট নেহাকে দেখে সবাই রিজেক্ট করে দিত। নদীর কথা শুনে নয়ন ভাবতে লাগলো। সত্যিটা বলা যাবে না বলে যদি রাগ করে, যদি একবার শুনে আমি বিয়ে করতে রাজি ছিলাম না, ওদের দেখেও নাই, আমাকে জোর করে নিয়ে গেছে, যদি শুনে রেগে যেতে পারে, এত সুন্দর মুহূর্ত নষ্ট না করা ভালো। নয়ন নদীর কপালে চুমু দিয়ে বলল, এত হট সুন্দর বউ পাবো ভাবতে তো আমার খুশিতে মন নেচে উঠছে। এত কথা বাদ দিয়ে আদর করতে দিবা না নাকি? ও মা, পিচ্চি দেখে আদরের কথা বলছে? আমার তো তোমাকে দেখে হাসি পাচ্ছে। তুমি এত পিচ্চি মানুষ, তোমাকে দেখে মনে হচ্ছে কোলে তুলে বলি উলে উলে বাবু, কান্না করে না। এইসব কি বলছেন? আমি বয়সে ছোট হইতে পারি, বাট হাইটের দিক দিয়ে আমি আপনার লম্বা আছি। হয়তো আমার অল্প অল্প দাড়ি হচ্ছে, তাই বলে আপনি আমাকে বাচ্চা বলতে পারেন না। উলে উলে তা বাবু, তোমার বয়স কত? 18 পড়বে। কি 17 তোমার? হ্যাঁ, এত অবাক হবার কি আছে? এত বাচ্চা, ছি। দূর, কিসের আদর, দূরে থাকো। কি বাসরাতে কেউ দূরে থাকে? এত সুন্দরী বউ পেয়ে নাকি দূরে থাকবো? কখনোই না। নয়ন কথাগুলো বলে নদীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নদীর আগে নয়নের বুকে পা দিয়ে ধরে বলল, দূরে থাকো বলছি না, আমার কাছে আসবে না। এত ছোট বাচ্চার সন্তানের মা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি তো ভাবছিলাম আমার কয়েক বছরের ছোট হবে, কিন্তু তুমি তো আমার থেকে অনেক ছোট। আমাদের 25 আর তোমার 17, এটা জানলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমি ছোট জানার পর বিয়ে করে এখন ঢং দেখানো শুরু করছেন? মানে কি, আমি ঢং করছি? লাথি মেরে ফেলবো যত সব। এ দূরে থাকো, মেজাজ গরম করো না, তাহলে কপালে দুঃখ আছে। ওই আমাকে বলেন আমার কপালে দুঃখ আছে? আমাকে ছোট দেখে কি মনে হয় আমি মগা? ওই রকমই। রাগ তোলেন না, আমার রাগ হইলে কিন্তু খবর হয়ে যাবে। কি করবে তুমি? হ্যাঁ, তোমাকে দেখে আমি ভয় পাই নাই। নদীর কথা শুনে নয়ন রেগে নদীর পা এক ঝটকায় সরিয়ে দিয়ে হাত ধরে তুলে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী চোখ বড় বড় করে ফেলল। নয়ন 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, বুঝতে পারছেন আমার ক্ষমতা? আমার রাগ তুলেন না। যদি আপনার ভয় লাগে আমাকে বলতে পারেন, এভাবে আমাকে ছোট করবেন না। তোকে দেখে ভয় পাওয়ার কি আছে? তুই আমার সাথে জোর করবি নাকি? আমি আপনার হাজবেন্ড, আপনি কোন হিসাবে আমাকে তুই বলে ডাকছেন? স্বামী? কিসের স্বামী? এমন বাচ্চা ছেলেকে আমি স্বামী হিসেবে মানবো না কখনোই। আমার সাথে বিয়ে হয়েছে, আমাকে স্বামী হিসাবে মানতে তুমি বাধ্য। যা ভাগতো, তোকে মানবো না স্বামী হিসেবে। রুম থেকে বের হ, আমার রাগ হচ্ছে তোকে দেখে। নয়ন রেগে খাট থেকে নেমে বলে, থাক, তুই রূপের বেশি বড়াই করস। আমার বউ আরেকটা আছে, আমি যাচ্ছি আমার ওই বউয়ের কাছে। নয়ন কথাটা বলেই রেগে চলে গেল। নদী মুখে হাসির সাথে চোখে পানি গড়িয়ে পড়ল। নদী তাড়াতাড়ি করে চোখের পানি মুছে খাট থেকে নেমে দরজা চাপিয়ে দিয়ে খাটে এসে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আর এদিকে নয়ন নেহার রুমে প্রবেশ করতে নেহা ঘুম ঘুম চোখে নয়নের দিকে তাকালো। নেহা তাড়াতাড়ি করে উঠে নয়নকে সালাম দিল। নয়ন বলে উঠে, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত তাড়াতাড়ি এখানে কেন? নদী এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে? ওই ঘুমানো আগে তো তোমাকে আসতে দিবে না। ওনার কথা না বলে বসেন। জি। নয়নের কথা শুনে নেহা বসে পড়ল। নয়ন নেহার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, ঘুম পাচ্ছে, ঘুমাবো। তোমার কোনো সমস্যা আছে কি?
না, তোমার উপরে অনেক ধকল গেছে, তুমি ঘুমাও। ধন্যবাদ। নয়ন নেহার পাশে শুয়ে পড়লো। নেহা দরজা লাগিয়ে দিয়ে এসে নয়নের পাশে শুয়ে পড়লো। নয়ন নেহার দিকে ঘুরে নেহা বলে ওঠে, আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দিব? না, দরকার নাই। আমি হাত বুলিয়ে দিই, তাহলে তোমার খুব ভালো হবে। আমি অনেক ভালো করে মাথায় হাত বুলিয়ে দিতে পারি। নেহা নয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রথম প্রথম বিরক্ত হলে পরক্ষণে নয়নের ভালো লাগতে লাগলো। নয়নের মাথা ঠান্ডা হলে নয়ন উঠে বসে নেহার হাত ধরে বলল, থাক, আর দিতে হবে না। তুমি কি ব্যথা পেয়েছো? সরি, আমি বুঝতে পারি নাই। তুমি ঘুমাও, আমি সাবধানে দিচ্ছি। নেহার কথা শুনে নয়ন বেশ অবাক হলো। নয়ন নেহার হাত ধরে বলে, না, আমি ব্যথা পাই নাই। আচ্ছা, আমি তোমার বাসরাতটা নষ্ট করে ঘুমাতে চাচ্ছি, তুমি আমাকে বাধা দিচ্ছ না কেন? আমি তোমার থেকে ছোট জন্য তোমার আমার প্রতি রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। ছি, কি বলো? তুমি আমার বয়সে ছোট হতে পারো, কিন্তু তুমি আমার বিয়ে করা বর। তোমার উপরে রাগ ঘৃণা কেন হবে? তোমার নিশ্চয়ই আমাকে পছন্দ না, তাই না? নেহার কথা শুনে নয়ন খারাপ লাগলো। নয়ন ভাবতে লাগলো, উফ, আমি শ্যামলা দেখে ওকে অবহেলা করলাম। এমনটা কিভাবে করতে পারলাম? ওই তো আমার ওয়াইফ, আমার উপরে ওর অধিকার আছে। আমি ওর অধিকার থেকে ওকে বঞ্চিত করতে পারি না। নয়নকে ভাবতে দেখে নেহা তুড়ি বাজালে নয়ন ভাবনা জগৎ থেকে বের হয়ে বলল, আচ্ছা, সত্যি তোমার আমার উপরে রাগ হচ্ছে না? না, হচ্ছে না। তোমার উপরে রাগ কেন হবে? তুমি ক্লান্ত, ঘুমাও। আমি যদি স্ত্রী হয়ে তোমার ভালো লাগা খারাপ লাগা না বুঝতে পারি, তাহলে কেমন স্ত্রী হইলাম? ও আচ্ছা, আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো কি? হুম। নেহা মনে মনে খুশি হয়ে গেল। নয়ন নেহার পেটের উপরে হাত দিতে নেহা বিছানা চাদর খামচি দিয়ে ধরে চোখ বন্ধ করে নিল। নয়ন নেহার দিকে তাকাতে, ওর মুখের দিকে তাকাতে ফিক করে হেসে দিল। নেহা তাড়াতাড়ি করে চোখ খুলে তাকাতে নেহা ভ্রুকুচকে তাকিয়ে নেহা বলে ওঠে, কি ব্যাপার, হাসু কেন? না, এমনি। নয়ন নেহার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। নেহা কেঁপে উঠল। নয়ন কিছুক্ষণ থেকে নেহার ঠোঁটের দিকে এগিয়ে গেল। নেহা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নেহার দুই হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। নেহা নয়নের প্রতিটা স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নেহার ঠোঁট জোড়া নিজের দখলে নিলে নেহা নয়নের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নয়নের মাথার চুল খামচে ধরলো। নয়ন নেহাকে কিসে করতে ভরিয়ে দিতে লাগলো। নেহা নয়নের স্পর্শে পাগল হয়ে যেতে লাগলো। দুইজন একে অপরের সাথে মিশে যেতে লাগলো। দুইজন অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নয়ন নেহাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো নেহার চুলের পানিতে। নয়ন চোখ খুলে নেহাকে দেখে হাত টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কিস করতে যাবে। নেহা বলে ওঠে, নয়ন ছাড়ো, নদী। নেহার কথা শুনে নয়ন পিছনের দিকে তাকাতে দেখে নদী বসে আছে। নয়ন নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তাতে কি হয়েছে? আমি আমার বউকে ধরছি, এতে কি সমস্যা? নয়ন ছাড়ো বলছি, নয়ন। নদীর রাগে শরীর কাঁপতে লাগলো। নেহা নদীর চোখ দেখে ভয় পেতে লাগলো। নয়ন নেহার চুলে নাক গুজিয়ে দিয়ে বলল, আহ, কি শান্তি বউ, তোমাকে আবারও আদর করতে ইচ্ছে করছে। নয়ন ছাড়ো, কি করছোটা কি? থাক তোর, আমি যাচ্ছি নিচে। নদী দাঁড়া বোন, একসাথে যাব। এই নয়ন, তাড়াতাড়ি উঠে গোসল করে আসো। নয়ন কিছু বলবে তখনই নয়নের মামাতো বোন তুলি এসে বলল, ভাইয়া ভাবিদের নিয়ে নিচে যেতে বললো। তুলির কথা শুনে তাড়াতাড়ি করে নেহাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুলি মিটিমিটি হাসতে লাগলো। নয়ন বলে ওঠে, ওই হাসা বন্ধ কর, রুমে আসলে নক করে আসবি। এখন আমার রুমে বা এই রুমে হুটহাট করে আসবি না। ওকে সরি, এখন তিনজন আছো। তুই যা, আমরা আসছি। নয়ন কথাগুলো বলে পাশের রুমে চলে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালা পরে নয়ন বের হলে নদীকে খাটে বসে থাকতে দেখে। নয়নের দিকে নজর গেলে নদী অবাক হয়ে গেল। নয়ন নদীর দিকে না তাকিয়ে আলমারির দিকে যাবে তখনই নদী বলে ওঠে, আমি তোমার জন্য শার্ট প্যান্ট বের করেছি, এগুলো পরে নাও। নয়ন নদীর কথায় পাতা না দিয়ে আলমারি থেকে নেহার সাথে কালার মিলিয়ে শার্ট প্যান্ট বের করলো। নদীর খারাপ লাগলেও কিচ্ছু বলল না। নয়ন প্যান্ট পরে তোয়ালা ছুঁড়ে মারতে যাবে, নেহা এসে বলল, আমার কাছে দাও। আর এভাবে কেউ মাথা মুছে নাকি? আমি মুছে দেই।
নেহার কথা শুনে নয়ন কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁটে আলতো করে কিস করে বলল, আপনি থাকতে আমি কোন দুঃখে মাথা ভালোভাবে মুছবো? আমি তো আমার বউয়ের আঁচল দিয়ে মুছবো। ছাড়ো ফাজিল ছেলে, মুছে দিচ্ছি। নেহাকে না ছাড়লে নয়ন বলে ওঠে, এত নাড়াচাড়া করলে গোসল করার ব্যবস্থা করব, কিন্তু এভাবে মুছে দাও। ভারী ফাজিল তো। নেহা হেসে মাথা মুছে দিতে লাগলো। নদীর আগে কষ্টে ঘুরে তাকালো। নয়ন নেহার সাথে দুষ্টুমি করতে লাগলো। নেহা নয়নের হাত ছড়িয়ে দিয়ে বলল, নয়ন ছাড়ো, আমি বোতাম লাগিয়ে দেই। নয়ন নেহার কোমর জড়িয়ে ধরে থেকে বলে, ছাড়বো না, এভাবে বোতাম লাগিয়ে দাও। নয়নের কথা শুনে নদী আর সহ্য করতে না পেরে রুম থেকে বের হয়ে গেল। নয়ন নেহা দুইজন ওর পিছন পিছন যেতে লাগলো। তিনজন নিচে গেলেই নয়নের চোখ কপালে উঠে গেল। নয়ন বলে ওঠে, মামি কি করছেন ওই সব? এই ধরে কি আগে তারপর বলছে। মামি হাত থেকে শপিং ব্যাগগুলো নামিয়ে দিল। তারপর মামি সোফায় বসে বলল, বৌমাদের জন্য শপিং করছে। বৌমা দেখো তো তোমাদের পছন্দ হয় নাকি? মামি এত কষ্ট করে আমাদের জন্য শপিং করতে গেছেন কেন? আমাদের এখন শপিং না করিয়ে দিলেও পারতেন। আরে আমার দুইটা বৌমা, আর আমাকে শাশুড়ি আম্মা বলে ডাকো। মামি কি শাশুড়ি আম্মু, আপনাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ বৌমা, বসো তোমরা। নদী মামির পাশে গিয়ে বসলো। পর পাশে নেহাকে বসতে দিল। মামির কাণ্ডগুলো দেখে নয়ন ভাবতে লাগলো, এই কিপটা মানুষ কেমনে এত শপিং করলো? কাহিনী কি? নিজে মেয়েকে বাদে বৌমাকে, তাও আবার আমার বউদের জন্য। আর এত টাকা বা কোথায় পেল? মামা দিয়েছে মনে তো হচ্ছে না। আমার তো এখন লস চলছে ব্যবসায়। কি হচ্ছে এসব? আমার মাথায় কাজ করছে না। নয়নকে এভাবে ভাবতে দেখে মামি বলে ওঠে, ওই নয়ন দেখ, এইগুলো তোর জন্য আনছি, নে দেখ তোর পছন্দ হয় নাকি। মামি আমার জন্য নিয়ে এসেছেন? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে, দেখ কেমন পছন্দ হয়েছে। নয়ন অবাক হয়ে পোশাকগুলো দেখতে লাগলো। নয়ন বলে ওঠে, তুলি আমাকে চিমটি দে তো, আমার কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নের কিছু নাই, তোর শ্বশুর বাড়ি থেকে 20 লাখ টাকার সাথে আমাদের কোম্পানির সাথে শেয়ারের কাজ করবে। তুলির কথা শুনে মামি রেগে তুলির দিকে তাকালো। নয়ন বসা থেকে উঠে পড়লো। নয়ন বলে ওঠে, মামা মামি শেষমেশ তোমরা আমাকে বিক্রি করে দিলে টাকার জন্য। এইসব করলে আর আমি আমার শ্বশুর বাড়ি থেকে কখনো যৌতুক নিব না। সব জানার পর কেন এমন করলে তোমরা? চুপ কর, আমাদের ছেলে না জানোস? তোকে আমরা ছেলে হিসেবে পাল্টাছি। আমাদের সংসারের দিকে তাকানোর তোর উচিত। দেখতে পারছিস তোর মামার বিজনেসে কি অবস্থা। এখন আমাদের টাকা পয়সা, বড় কোম্পানির সাপোর্ট কত দরকার। কোনটা ভালো হবে সেইটাই আমরা ভালো করে জানবো, যেহেতু আমরা তোর বড়। আজব কথা। আমি বুঝলাম মামার ক্ষতি হচ্ছে, তাই বলে আমাকে বিয়ে করিয়ে তাদের থেকে টাকা নিয়ে এইসব করবে, আমাকে ঋণ করে দিলে। আমি তো তোমাদের কতবার বলছি আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আর আমি তো এখন বিয়ে করতে চাই নাই, আমি নিজের পায়ে দাঁড়িয়ে তো বিয়ে করতাম। আর আপনারা আমাকে বিয়ে করিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা নিলেন। তুই এমন করে বলছিস যেন আমি মহা অন্যায় করে ফেলেছি। তোর বোন আছে, এখন যদি ঋণ শোধ না করি বা বিজনেসটা বন্ধ হয়ে যায়, পথের ভিক্ষা করে খেতে হবে আমাদের। আমাদের মাথার উপরে এত জনের দায়িত্ব, আমরা একা কত দিকে সামলাচ্ছি, ওইটা তোর চোখে পড়ে না? আর যাই হোক, ভবিষ্যতে তো আমার মেয়ে আর তোর সব থাকবে। নয়ন কিছু না বলে রাগে বের হয়ে গেল। তুলি বলে ওঠে, আগেই করেছিলাম ভাইয়া এসব শুনলে রেগে যাবে। আমার কথা শুনো নাই, আমি ছোট দেখে ধমক দিয়ে চুপ করিয়ে রাখছো। এখন ঠেলা সামলা। চুপ কর বেয়াদব মেয়ে, তুই জানোস ওই রেগে যাবে। তুই কেন এসব বলই? তোকে কি একবারও বলতে বলছিলাম তুই আমার মেয়ে নাকি আমাদের শত্রু? তুমি যেটা মনে করো, ভাই আর আমি ছাড়া কেউ নেই। তোমরা যে স্বার্থের উপরে ভালোবাসো আমি সেটাই জানি। ভাইয়ার পাশে আমি ছাড়া কে দাঁড়াবে?
থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব। তুলির আব্বু তুলিকে এখান থেকে যেতে বলো না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই যা, এখন থেকে বেশি কথা বলিস না। বৌমা চলো, তোমরা খাবে। আর এই শোন, এগুলো দুই বৌমার রুমে দিয়ে আয়। তুলি শপিং ব্যাগ নিয়ে চলে গেল। মামির সাথে দুইজন চলে গেল। বিকালে নয়নকে ওর মামা কল করতে লাগলো। নয়ন বাসার ভিতরে আসতেই সবার সাথে কুশল বিনিময় করতে করতে রুমে গেল। রুমে যেতে দেখে নদী নেহার সাথে ঝগড়া করছে। নয়ন বলে ওঠে, বউ কি হয়েছে? উনি ঘেউ ঘেউ কেন করে? নয়ন মুখ সামলে কথা বলবে। নয়ন কিছু না। নয়ন রেডি হও। আর তুমি সারাদিন কোথায় ছিলে? ফ্রেন্ডদের সাথে ছিলাম। কি নিয়ে ঝগড়া করেন আপনারা? কিছু না, তাড়াতাড়ি রেডি হও, বাসায় যেতে হবে। তোমার সবকিছু তুলে নিয়েছি, যাও রেডি হও। নয়ন আর কিছু বলে না। আলমারির দিকে যেতে নদী বলে ওঠে, আমি তোমার পাঞ্জাবি ওয়াশরুমে রেখে এসেছি, ফ্রেশ হয়ে পরে নাও। নয়ন নদীর কথা না শুনে অন্য পাঞ্জাবি পায়জামা নিয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলো। নদী রেগে বলে ওঠে, নেহা যা বলে তাই শোনো। আর আমি কি তোমার বউ না? আমি কিছু চয়েস করে দিলে তোমার কানে যায় না নাকি? নয়ন, ওই এত শখ করে তোমার জন্য চয়েস করলো, আর তুমি অন্য পোশাক পরে আসলে। ডাকছে, চলো যাই। নদীর কাজিনরা ডাক দিলে তিনজন লাগেজ নিয়ে বের হলো। তিনজন সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লো। নয়ন মাঝখানে বসলে দুইজন নয়নের দুই পাশে বসলো। গাড়ি ছেড়ে দিলে নয়ন নেহার হাত ধরলো। নেহা মুচকি হাসি দিয়ে তাকালে। নয়ন নেহার গালে সুযোগ বুঝে কিস করে দিল। নদীর দৃশ্যটা দেখে রাগে সিট শক্ত করে ধরলো। নেহা লজ্জায় বলে ওঠে, ফাজিল, কি করছো? এমন বউ দেখলে কার বা চুপ করে বসে থাকতে ইচ্ছে করবে? মার দিব। মানুষ আছে, চুপ করে বসে থাকো। নয়ন নেহার সাথে সারা রাত দুষ্টুমি করে যেতে লাগলো। নদীর আগে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়লো। নয়ন কিছুটা খেয়াল করলো, কিন্তু নয়ন ওদিকে পাত্তা দিল না। 1 ঘন্টার ভিতরে নদীদের বাসায় পৌঁছে গেল। নদী গাড়ি থেকে নেমে সোজা চলে গেল। সবাই অবাক হয়ে গেল। নেহা নয়ন বের হলো। লাগেজে নেহার কাজে নিল। নেহার সাথে নয়ন যেতে লাগলো। ভিতরে গিয়ে নেহার নদীর আম্মুকে সালাম দিল। সবার সাথে কুশল বিনিময় করে নয়নকে ওর শালিকারা টেনে নিয়ে গেল। রাত 10টার দিকে নয়ন সবার থেকে ছাড়া পেল। সবাই মিলে ট্রেনে খাবার খেতে নিচে নিয়ে গেল। নয়ন বসতে দেখে নদীর হাত ব্যান্ডেজ করা। নদীর আম্মু বলছে, তোর হাত এভাবে কাটার মানে বুঝলাম না। সব সময় এত রাগ করে থাকস কেন? কথায় কথায় রেগে যাস। হাতে কি অবস্থা করছস? আম্মু চুপ করবে? তুমি কি চাও আমি এখান থেকে না খেয়ে চলে যাই? এত রাগ ভালো না, বলে দিলাম। আম্মু চুপ করো না, নদী রাগ করিস না। তুই বসে থাক, আমি খাওয়া দিচ্ছি। দরকার নেই, আমার হাত আছে, আমি খেতে পারবো, কাউকে খাইয়ে দিতে হবে না। নদী কাঁধে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, এত জিদ না করে নেহার কাছে দে, খাওয়াই দিক। নেহার হাতে তো খাস, আমাদের হাতে না খাইলি? ওর হাতে খাওয়া কি বন্ধ করলি নাকি? আমার কারো সাহায্য লাগবে না, আমি আমার মতো চলতে পারি। আমার কারো সাহায্য লাগবে না, আমি নিজের হাতে খেতে পারবো। বুনু, রাগ কেন করছিস? কি হয়েছে তোর? এত রেগে কেন আসোস? এই আপু, চুপ করে খাতো, মেজাজ খারাপ করিস না। আমার ব্যাপারে আর কোনো কথা বলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এই নেহা, চুপ কর, ওর মতো ওই থাক। নদী হাত দিয়ে খেতে লাগলো। আর একবার করে হাতে ফু দিতে লাগলো। নদীর চালে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নয়ন চেয়ার সরিয়ে দিয়ে উঠে পড়লে নেহা বলে, নয়ন, কি হয়েছে? উঠলে কেন? খাও। নয়ন কিছু না বলে নদীর পাশে বসলো। নদী হাত ধরলে নদী রেগে বলে ওঠে, হাত ধরলি কেন? হাত ছাড়। কি ব্যবহার করছিস? নয়ন তোর হাজবেন্ড, ওকে তুই বলছিস কোন সাহসে? ওর মতো পিচ্চিকে আমি স্বামী হিসেবে মানি না। 18 পরে নাই, সে ছেলের সাথে 2 বোনকে বিয়ে দিয়ে দিয়েছ, আর তাকে নাকি স্বামী হিসেবে মানতে হবে। নয়ন নদীর কোনো কথা কানে না নিয়ে হাত ধরে পানি দিয়ে ধুতে গেলে নদী রেগে বলে, হাত ছাড়, ব্যথা লাগছে বলছি। আমার হাত ছাড়, না হলে থাপ্পড় মারবো। নয়ন কিছু না শুনে হাত ধুয়ে দিয়ে রুমাল দিয়ে মুছে দিতে গেলে নদী রেগে গ্লাস ওর দিকে ছুঁড়ে মারলো। নয়ন নদীর দিকে তাকাতে নদী রেগে উঠে বলো, আমার হাত ধরার কোনো অধিকার আমি তোকে দেই নাই, তুই দূরে থাক। আমার সাথে বাড়াবাড়ি করলে তোর জন্য ভালো হবে না। নয়নকে কথাগুলো বলে নদী দৌড়ে চলে গেল। নয়নকে নদীর আম্মু বলে, বাবা, ওর উপরে রাগ করো না। ওই ছোট থেকে খুব জিদের, ও
ওই মনের দিক দিয়ে অনেক ভালো, কাউকে কিছু বুঝতে দেয় না। ওর মন কি চায় ও সেটাই বুঝতে পারে না। ও মুখে এক বলে কিন্তু মনে অন্য কথা। ওর এমন কিছু হয়েছে যেটা ও সহ্য করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। যখন কোনো বিষয়ে কষ্ট পায় সেটা ও মেনে নিতে পারে না, আবার প্রকাশ করতে না পারলে ওই এমন হয়ে যায়, রেগে থাকে, নিজের ক্ষতি করতে থাকে। আমি রাগ করি নাই আন্টি। আচ্ছা আপনারা খান, আর আমি আসছি। নয়ন খাবার প্লেটে নিয়ে যেতে লাগলো। নদীর আম্মু কিছু বলার আগে নেহা বলে ওঠে, কিছু বলো না, দেখা যাক কি হয়। কেউ কিছু না বলে খেতে লাগলো। এদিকে নয়ন খাবারের প্লেট নিয়ে রুমে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখে নদী কান্না করছে। নয়ন ভিতরে ঢুকতে নদী নয়নকে দেখে রেগে বলে, এই আমাকে বিরক্ত করবি না, এখন থেকে যা, আমার মেজাজ খারাপ করিস না। তোর শরীরের হাড্ডি একটাও থাকবে না, এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। বিরক্ত করার ইচ্ছে নাই, খাবার খেয়ে নাও, তারপর যা ইচ্ছে তাই করো। তুই কে রে এত তোর কথা মতো খাবার খাইতে হবে? আমার নিজের বাবা মায়ের কথা শুনি না, আর তোর মতো পুচকের কথা শুনবো? পুচকের কথা শোনা লাগবে না, স্বামীর কথা শুনলে হবে। কিসের স্বামী? আমি তো তোকে স্বামী হিসেবে মানিই না। নয়ন নদীর কথা শুনে টেবিলের উপরে খাবার রেখে নদীর পাশে বসলো। নদী রেগে গিয়ে নয়নকে তুলে দিতে নিলে নয়ন ঘুরে ওঠে নদীকে ফেলে দিয়ে খাটের উপরে হাত একটা ধরে খাটের সাথে চেপে ধরে, অন্য হাতের কবজি ধরে ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী কেঁপে উঠল। নদী নয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। নদী নয়নের শক্তির সাথে পারল না। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, বয়সে ছোট হতে পারি, শক্তি হাইটে জ্ঞান তোমার থেকে বড় আছি। তুমি আমার বয়সে বড়, কিন্তু আমার থেকেও পিচ্ছি মনের দিক থেকে। ফালতু বকবক না করে আমাকে ছাড়, না হলে কিন্তু এমন জায়গায় মারবো বাবা হওয়ার সুযোগ আর থাকবে না। তাই নাকি? তোমাদের 2 বোনের সমস্যা হবে, আমার কিছু যায় আসে না। চুপ কর, ছাড় আমাকে, না হলে লাথি মারবো। নয়ন নদীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিস করে দিল। নদী ধাক্কা দিলে নয়ন বলে ওঠে, খাবারটা খেয়ে নাও, সারাদিন মনে হয় না কিছু খেয়েছো। তোমার ক্ষুধা লাগছে, তাই মেজাজ খারাপ হয়ে গেছে। আমার ক্ষুধা লাগে নাই। ও মা, তাই? তুমি কি পড়ি নাকি? পড়িরও তো ক্ষুধা লাগে, আর তোমার লাগে না। দেখি তো আমি ক্ষুধা লাগছে নাকি। নয়ন কথাটা বলে নদীর পেটে সামনে গিয়ে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে ঠোঁটের স্পর্শ দিলে নদী কেঁপে উঠল, চোখ বন্ধ করে ফেলল। নয়ন কিস করে কান দিয়ে বলল, বউ 2, দেখো তোমার পেট বলতেছে যে আমার ক্ষুধা লাগছে। তুমি যদি খাওয়াই দাও তাহলে আমি খেতে পারি। আমার মালিকের কথা শুনো না, আমাকে খেতে দাও প্লিজ। নয়নের কথা বলা ঢং দেখে নদী নিজের অজান্তে হেসে দিল। নয়ন নদীর হাসি দেখে হাসি দিয়ে বলল, সত্যি বলছে, তুমি দেখো। যা তো এখান থেকে। রাগ করো না, ওয়েট আমি খাওয়াই দেই। দেখো পেট কান্না করছে কিন্তু। নয়ন নদীর পেটে কিস করতে লাগলো আর বলতে লাগলো, এই পেট কান্না করো না, তোমার মালকিনের মন অনেক নরম। তোমার কান্না তার মন গলে যাচ্ছে, সেই আমার হাতে খাবে দেখবে। নয়ন কথাটা বলে প্লেট নিয়ে খাবার লোকমা বানিয়ে নদীর মুখের সামনে ধরলো। নদী হাসতে হাসতে লোকমাটা মুখে নিয়ে নিল। খেতে খেতে বলে, দেখে তো পেট এখন খুশি হচ্ছে নাকি? নয়ন নদীর পেটে কিস করতে লাগলো আর খাইয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, খুশি হচ্ছে, কান্না বন্ধ হচ্ছে। এইটা পুরোটা শেষ করলে কান্না একেবারে বন্ধ হয়ে যাবে। নয়ন নদীকে হাসাতে লাগলো আর খাওয়াতে লাগলো। নেহা ওর আম্মু মুখে হাসি ফুটে উঠলো। নদীর আম্মু বলে ওঠে, যাক, নদী হাসছে, খাচ্ছে, এটা অনেক ভালো লাগছে। আমি যাচ্ছি, আর জামাইকে খাবারটা দে, যা লাগে দিয়ে দিস। নদীর আম্মু চলে গেল। নেহার মুখে হাসি থাকলেও মনের ভিতরে কষ্ট জমা হতে লাগলো। নেহা খাবারের প্লেট নিয়ে ভিতরে ঢুকে বলল, নদী, খাওয়া শেষ তোর? কিছু বলবে? নয়ন না খেয়ে আছে, ওর জন্য খাবার নিয়ে এসেছি। নয়ন, ওকে খাওয়া দিয়ে নিজে খেয়ে নাও। ওয়েট করো, শেষ খাবার। বউ তুমি খাইছো কি? তুমি খাও, এই নাও। আমি কি খাওয়াই দিব? দিলে মন্দ হয় না। নেহা নয়নের পাশে বসে খাইয়ে দিতে লাগলো। নদী হাসি মলিন হয়ে গেল। নদী বলে ওঠে, আমি ঘুমাবো, তোমরা যাও। আচ্ছা আজকে গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়? 2 জন আজকে আমার সাথে ঘুমাবে, কি বলো? শখ কি আমাদের 2 বোনকে একসাথে পেতে চায়? লজ্জা শরম নাই নাকি বেয়াদব? আরে আজব,
আমি ওইভাবে বলি নাই। আজকে শুধু 3 জন গল্প করব, অন্য কিছু না। যাও তো এখান থেকে, আমারও তো শখ নাই। আজকে তোমরা একসাথে থাকো, আমি আমার কাজিনদের সাথে আড্ডা দিব। লাগবে না, ওকে তুমি নিয়ে যাও আপু। চুপ করো, আমি যাচ্ছি, থাক। নেহা চলে গেল। নয়ন নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নয়ন খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে নদীর পাশে বসে বলল, আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত সুন্দর মেয়ে হয়ে তোমাকে আর বউকে আমার সাথে কেন বিয়ে দিল তোমার বাবা? আর তোমরা তো আমাদের থেকে বড় লোক আছো, আমার মতো বেকার ছোট ছেলের সাথে বিয়ে কেন দিলে? আর আমার ফ্যামিলি বলতে শুধু আমার মামা মামিরা, আমার বাবা মা কেউ নাই। আমরা 2 জন যমজ আপু। আমার আপু আমার 2 মিনিটের বড়। আমি আর আপু একসাথে থাকি। আমার রাগ বেশি, আপু আবার শান্ত ভদ্র মেয়ে। আমাদের দুজনকে একই ছেলের সাথে বিয়ে দিয়েছে কারণ আমাদের দুজনের চয়েসও সব সেম। আমাদের যাই দেয় সব সেম সেম দেয়। তো যমজ ছেলেদের বিয়ে করতে পারতে তোমরা, তা না করে আমার সাথে কেন বিয়ে দিল? আমি জানি না কেন বিয়ে দিল। আমি জানতাম হয়তো তোমার বয়স 23 বা 24 হবে, আমাদের 1-2 বছরের ছোট হবে, কিন্তু তুমি একেবারে ছোট। কেন এমন ছেলের সাথে বিয়ে দিল আমি জানি না। নেহা হইল কিছু জানতে পারে, আমার সাথে কেউ কিছু বলার সাহস পায় না, আমি রেগে যাই জন্য। ও আচ্ছা। নয়ন কিছুক্ষণ ভাবতে লাগলো। হঠাৎ করে নদী বলে ওঠে, আচ্ছা ঘুমাবো, গুড নাইট। নদী কথাগুলো বলে শুয়ে পড়লো। নয়ন কিছুক্ষণ তাকিয়ে থেকে নদীর পাশে শুয়ে বলল, নিজের স্বামীকে যেহেতু 2 জন একে অপরের সাথে ভাগ করতে পারবেন না, তাহলে এভাবে বিয়ে করতে রাজি কেন হয়েছেন? এভাবে রাজি হওয়া তো ঠিক হয় নাই। নয়নের কথা শুনে নদী কিছুক্ষণ চুপ থাকলো। নদী নয়নকে বলল, তোমাকে আমি কিছু কথা বলবো, শুনবে? বলো, কি বলবে? আমার বোন ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছে। ওর গায়ের রংটা চাপা দেখে ওকে সবাই অবহেলা করত। আমি আমার বোনের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি, ওর হাজবেন্ডও নিলাম। আমি ছোট থেকে ওর সুখ বেশি দিন রাখতে দেই নাই। সবখানে আমি ওর জীবনে দুঃখ ভরিয়ে দিয়েছি। আমি সব রিয়েলাইজ করতে পারি, কিন্তু আব্বু হুট করে 2 জনকে বিয়ে দিয়ে দিল। বাট আমি তোমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নদী কথাগুলো বলে চুপ হয়ে গেল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, কিন্তু কি? কিছু না, ঘুমাবো। তুমি আপুর কাছে চলে যাও, যেটা চাও সেটা আমার কাছে পাবে না। নদীর কথা শুনে নয়ন কিছু না বলে দরজা লাগিয়ে দিল। নদী নয়নকে চলে যাওয়া বুঝে তাকাতে দেখে নয়ন ওর দিকে তাকিয়ে আছে। নদী সাথে সাথে ঘুরে শুয়ে পড়ল। নয়ন নদীর পাশে শুয়ে লাইট অফ করে দিল। নদীর কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নয়নের হাতের স্পর্শ নদী কেঁপে উঠল। নয়ন নদীর পিঠে নাক ডুবিয়ে শুয়ে পড়ল। নয়নের হাত ছড়িয়ে দিতে লাগলো আর বলল, নয়ন ছাড়ো, রাগ হচ্ছে কিন্তু। নদীকে ঘুরিয়ে দিয়ে গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও নিজের কন্ট্রোল হারিয়ে নয়নের উপর ঝাঁপিয়ে পড়লো। একে অপর নিজেকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদীর ফোন বেজে উঠলে নদী নয়নকে বলল, নয়ন তোমার বালিশে যাও। পারবো না, আমি এখানে মাথা দিয়ে থাকবো। ওকে থাকো, বাট নাড়াচাড়া করবে না। ওকে। নদী ভিডিও কলটা রিসিভ করলো। ওই পাশ থেকে মহিলাটা বলে ওঠে, ময়না কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ছোট আম্মু আপনি কেমন আছেন? রাহেলা চৌধুরীর কণ্ঠ শুনে নয়ন থমকে গেল। নয়ন নদীর বুকের উপর থেকে উঠলে নদী রেগে গেল। নয়ন নদীর হাত থেকে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে থমকে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, কে তুমি? নদীর সাথে কি করছো? নদী রেগে ফোনটা কেড়ে নিয়ে নয়নের গালে ঠাস করে থাপ্পড় মারল। নয়ন গালে হাত দিয়ে উঠে পড়ল। নদী রাহেলা চৌধুরীকে বলল, আম্মু ওই কে? ওই তোমার কোনো ভাই নাকি? না, ওই আমার আর আপুর হাজবেন্ড। কি? এত ছোট ছেলে তোমার হাজবেন্ড মানে? মাথা ঠিক আছে? ভাইজান, এটা কি ধরনের চয়েস করেছে? তোমার চাচুকে এখনই জানাবো কি ফালতু চয়েস করেছে। বাচ্চা হইলেও পাজি আছে। বাচ্চার কোনো কোয়ালিটি ওর মাঝে নাই, বুদ্ধিও আছে আর সব দিকে পারফেক্ট আছে। তোমাদের পছন্দ হয়েছে তো? হুম। আমি বাসায় আসবো আগামীকাল, তোমার চাচুকে বলে দিও। সত্যি আসবেন? হুম ওকে, তাহলে তো অনেক মজা হবে। তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা, একটা কথা বলো তো, ওকে কি ঘর জামাই রেখেছে নাকি ওর সাথে তোমরা ওদের বাড়িতে থাকো? ঘর জামাই থাকবে, এখানে কলেজে ভর্তি করে দেওয়া হবে। ওকে, শুধু বিয়ের নিয়মটাই মানা হলো। ঘর জামাই থাকবো মানে?
ঘর জামাই থাকা লাগবে। তোমাকে বিক্রি করে দিয়েছে, সোজা কথা। তোমাকে এখানে থাকা লাগবে। ছুটির সময় চাইলে ওইখানে গিয়ে ঘুরে আসতে পারো। নদীর কথা শুনে নয়ন কষ্ট পেল। নয়ন বারান্দায় চলে গেল, আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। এইসব আমার সাথে কি হচ্ছে? আমি নিজেকে তো সামলিয়ে নিয়েছিলাম, সবকিছু এলোমেলো কেন হয়ে যাচ্ছে? আমার লাইফে খুশি সময়গুলো খুব অল্প সময়ের জন্য কেন আসে? নয়নের চোখের কোণায় পানি জমে গেল। নয়ন নদীর হাতের স্পর্শ পেয়ে তাড়াতাড়ি করে মুছে ফেলল। নয়ন পিছনে ঘুরে বলল, কিছু বলবেন? ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে। তোমাকে কলেজে ভর্তি করতে হবে। ও আচ্ছা। নয়ন নদীর সাথে গিয়ে শুয়ে পড়ল। নদী চোখ বন্ধ করে শুয়ে থাকলে চোখ খুলে দেখে নয়ন উপরের দিকে তাকিয়ে আছে। নদী বলে ওঠে, কি ব্যাপার, ঘুমাও না কেন? আপনি ঘুমান। তুমি থেকে আপনি হয়ে গেলাম। আচ্ছা, জেগে থাকো, আমি ঘুমাই। নদী ঘুমিয়ে গেলে নয়ন সারা রাত না ঘুমিয়ে চোখের পানি ফেলতে লাগলো। সকালে আজান দিলে নয়ন উঠে গোসল করে উজু করে বের হয়ে গেল। নয়ন মসজিদে চলে গেল। এইদিকে নদী উঠে নয়নকে না দেখে ভাবলো নিচে গেছে। নদী উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে নেহা বলল, নদী, নয়ন কই গেছে রে? ওকে তো দেখছি না। তোমার কাছে যাই নাই। না তো, কই গেছে? আমি তো জানি না, হয়তো রিশাদের সাথে গেছে। না, ওরা কেউ ওকে নিয়ে যায় নাই। তাহলে কি ওই পালালো নাকি? পালাবে কেন? মুখে যে ঘর জামাই থাকা লাগবে ওইটা পিচ্চি আম্মুর সাথে বলছিলাম, ওই শুনে রাগ করছিল। কি বলিস? আচ্ছা দেখি, নিচে চল। নেহা নদী নিচে চলে গেল। সবার কাছে শুনলো নয়নকে দেখেছে নাকি, কেউ বলতে পারলো না। নদীর আম্মু বলে ওঠে, কি বলিস? নয়ন নাই মানে? ওই আবার কোথায় যাবে? কোনো বিপদে পড়লো না তো? আর তোর সাথে ঘুমাইছিল, আর তুই জানোস না জামাই কোথায় যায়? সেই দিকে কোনো খেয়াল তোর নাই দেখছি। আমি ঘুমিয়েছিলাম, আমি কিভাবে জানবো? ওর মামার কাছে ফোন দাও, দেখো গেছে নাকি। ওয়েট, আমি মামার কাছে কল দিই। নেহা কল দিতে যাবে তখনই নয়ন বাসার ভিতর আসলো। নদী রেগে নয়নের কাছে গিয়ে সজোরে থাপ্পড় মারলো। নয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকালে নদী কলার ধরে বলে, কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলি? সবাইকে টেনশনে ফেলে তোর ভালো লাগলো নাকি? একবারও কাউকে কিছু বলে যাওয়ার প্রয়োজন মনে করস নাই? আমি নামাজ পড়তে গেছিলাম, এখানে টেনশন করার কি আছে? নামাজ পড়তে গিয়েছিলি, একবার আমাকে বলে গেছস? আপনি ঘুমাচ্ছিলেন, সেখানে ডাক দেওয়ার প্রয়োজন মনে করি নাই, তাই ডাক দেই নাই। এখানে এত টেনশন বা রেগে যাওয়ার কিছুই নাই। আর আমি কোনো বাচ্চা ছেলে না যে হারিয়ে যাব। বাচ্চা ছেলে না তুই, অনেক বড় হয়ে গেছস। তুই এখনো ছোট একটা ছেলে। তোর বয়স কি 17? সেখানে তুই পিচ্ছি না তো কি? আমি মোটেও পিচ্ছি না, আমাকে নিয়ে টেনশন করার কিছুই নাই। আমি একা চলতে পারি, আমার কারো সাহায্য লাগে না। নদী রেগে আবার মারতে যাবে তখনই নদীর আম্মু বলে, নদী থাম, জামাই বাবা এসেছে, এতে আলহামদুলিল্লাহ। বাবা আবার কোথাও গেলে কাউকে বলে যাবে, এভাবে গেলে ভয় লাগে। কিছু হইলে আমরা তো জানবো না কোথায় আছো না আছো। সরি আন্টি। নয়ন কথাটা বলে চলে যেতে লাগলো। তখনই নেহা নয়নকে বলল, নয়ন, বলো। আমি একটু বের হব, তুমি নদীর সাথে কলেজে চলে যাও। ওকে। নয়ন চলে গেল। 9:30 খাবার খেয়ে নদীর সাথে বের হয়ে গেল। কলেজে গিয়ে ভর্তি হয়ে দুইজন কলেজ থেকে বের হলো। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আপনি আগে এই কলেজে পড়তেন? আপনাকে দেখে সবাই ভয় পায় দেখছি। আমি রাগী, সবাই জানে। কোনো সমস্যা হইলে আমাকে বলবেন। আমার সমস্যা আমি নিজেই মোকাবেলা করতে পারি, অন্য কারো ক্ষমতা নিয়ে মুক্ত হতে চাই না। কি বলতে চাও? কিছু না, দোয়া করেন আমি যেন পড়াশোনা শেষ করে আপনাদের সব টাকা ফিরিয়ে দিতে পারি। বড় হ, এখন চুপ কর, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। নদীর কথাগুলো বলে যে সামনে ঘুরবে তখনই একজন হুট করে নদীকে জড়িয়ে ধরে বলল, দোস্ত কেমন আছোস? অনেক বছর পর তোর সাথে দেখা। রাতুলের কথা শেষ হইতে না হইতে নয়ন রাতুলের হাত ধরে পিছনের দিকে টান দেয়। রাতুলকে এক লাথি দিয়ে ফেলে দিল। রাতুল নদী চমকে গেল। রাতুল রেগে বলল, এই পিচ্চিকে, তুই তোর এত বড় সাহস আমাকে লাথি মেরে ফেলে দেস? কথা বলবেন দূর থেকে বলেন, মেয়ে মানুষ দেখলে জড়িয়ে ধরতে মন চায়। নয়ন, তোমার সাহস কি করে হয় আমার বন্ধুকে এইভাবে মারার? চুপ করেন, আমি যা করছি ভালো করছি। দূর থেকে কথা বলতে পারে না, এভাবে সবার সামনে জড়িয়ে ধরতে হবে কেন? আপনার উপরে
শুধু আমার অধিকার আর কারো না। নয়নের কথা শুনে রাতুল উঠে এসে নয়নের শার্টের কলার ধরে বলে, তোর অধিকার মানে আর কে? তুই তোকে তো আগে দেখি নাই। তোর সাহস কি করে হইলো আমার গায়ে হাত তোলার? আমার ওয়াইফের শরীরে হাত দেওয়ার সাহস তুই কোথায় পাইছস? নয়নের কথা শুনে রাতুল অবাক হয়ে বলে, ওয়াইফ মানে? কে তোর ওয়াইফ? তোর বন্ধুকে জিজ্ঞেস কর। কথা বলবি দূর থেকে জড়িয়ে ধরতে যাস না, মেরে হাড্ডি ভেঙে দিব। নয়ন কথাটা বলে হাত এক ঝটকায় সরিয়ে দিল। রাতুল নদীর দিকে তাকিয়ে বলে, এসব কি বলে? ওই তোর হাজবেন্ড মানে? এইটুকু তোর হাজবেন্ড কিভাবে হয়? ওই সব রাখ, সরি ওর হয়ে। যাই হোক, কেমন আছোস? এখানে কি করস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি করো সেখানে? ওকে ভর্তি করতে আনছি। তুই কি করতে এসেছিস? আমার একটু স্যারের সাথে কাজ ছিল, সেই জন্য আসলাম। আর এই ছেলেটা কে রে? আমার আর নেহাপুর স্বামী। এইটা তোদের স্বামী? এত সুন্দর স্মার্ট ছেলেদের পাত্তা দেশ নাই, সেখানে কিনা পিচ্ছি বাচ্চাকে বিয়ে করছস। বেয়াদব একটা ছেলেকে বিয়ে কিভাবে করলি? তোর বাপ মা চাচা চাচি এই ছেলে বেছে নিয়েছে। দোস্ত, সবাই শুনলে কতটা মজা পাবে ভাবা যায়। গ্রুপে আছিস, গ্রুপে সবার সাথে তোর হাজবেন্ডকে পরিচয় করিয়ে দিস। ছোট মরিচের ঝাল বেশি, এখন নিজে বুঝে নে। যাই হোক, ভালো থাকো নয়ন, চলো। নয়ন ভাব নিয়ে নদীর হাত ধরে ওইখান থেকে চলে গেল। রাতুল রাগে ফসতে লাগলো। নয়ন আর নদী রিক্সায় উঠে পড়লো। নয়ন কিছু দূর যেতে নদীকে বলল, আইসক্রিম খাবো, গাড়ি থামাতে বলো। বাসায় আছে, খেয়ে নিও। বাসায় যাব, কোথাও থামতে পারবো না। এত কিপটা কেন? তোমাকে কি বলছি কিনে দিতে? চুপ করো, মেজাজ খারাপ আছে, কথা বলো না। আইসক্রিম আমার রুমে আছে, মিনি ফ্রিজে। যা চাও সব পাবে। নয়ন আর কিছু বলল না। দুইজন রিক্সা নিয়ে বাসায় চলে গেল। নদী ভাড়া দিয়ে বাসার ভিতরে চলে গেল। নয়ন নদীর পিছন পিছন যাচ্ছিল। বসার ঘরে কিছু কথা শুনে নয়ন থমকে গেল। এত টাকা এত কিছু দিয়েছি এটার জন্য যে দুইটা মেয়েকে একটা পিচ্চি ছেলের সাথে বিয়ে দিতে, তাও আবার ছেলেটা একটা এতিম। কি শুরু করেছো তোমরা? তোমাদের এসব আমরা কখনো বলেছিলাম? আমরা বলেছি যত টাকা লাগবে আমরা দিব, এমন একটা ছেলে দেখে বিয়ে দিবে যাতে ওরা দুজন সুখে থাকে। জমজ ছেলেরা ছিল না, একসাথে একজনের সাথে বিয়ে দিলে, তাও আবার একটা পিচ্চি ছেলে। আর ছেলেটা তো বাবা মাকে কোনো পরিচয় নেই। মামা কেমন মামা সেইটা ও খোঁজ নেয় নেই। ওইটা ওই ছেলের আসল মামা নাকি ওই ছেলেকে রাস্তায় পেয়েছিল? কে বলতে পারে ওই ছেলে খারাপ ছেলে না? ওর জন্মের তো হয়তো ঠিক নাই। এমন একটা ছেলের সাথে কিভাবে তোমরা মেয়ে দুটার বিয়ে দিতে পারলে? আমাদের একবারও বলার প্রয়োজন মনে করলে না? দেখো, ছেলেটাও অনেক ভালো, পিচ্ছি ছেলে। ওরা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারবে ওকে। ছোট হওয়াতে সুবিধা আছে, এতিম হয়েছে এতে ভালো হয়েছে। ওর বাবা মা থাকলে ওকে কি ঘর জামাই থাকতে দিত? আর ছেলেটা ছোট, আমার মেয়েরা যা বলবে তাই করবে। নিজেদের মতো করে গড়িয়ে নেওয়া যাবে। আমার মেয়েদের খারাপ হবে এমন কোনো কিছু আমি করব না। তাই বলে একটা জারদ ছেলের সাথে বিয়ে দেবেন? এইটা কোন ধরনের ভালো যাওয়া হইল? নদীর আব্বু কিছু বলবে নয়ন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, ব্যাস ম্যাম, অনেক বলছে, এবার থামো। আমি কোনো জারজ সন্তান না, আমার মা বাবাকে আমি জানি। নয়নের কথা শুনে সবাই নয়নের দিকে তাকালো। নেহা নয়নের কাছে আসলে নয়ন কিছু না বলে সামনে এগিয়ে গিয়ে বলল, আমাকে যা ইচ্ছে বলেন, আমার বাবা মাকে নিয়ে কোনো মন্তব্য শুনতে আমি রাজি না। কে তোমার বাবা মা? কোথায় থাকে? তোমার বাবা মা থাকলে তুমি কেন তোমার পালিত মামার কাছে থাকো? পালিত মামা মানে? হ্যাঁ, পালিত মামা। যাকে তুমি মামা হিসেবে জানো, সেই তো তোমাকে রাস্তায় পড়ে পেয়েছিল। ওটা তো তোমার আসল মামা না। নয়নের কথাগুলো শুনে থমকে গেল। নয়ন চোখের কোনায় পানি গড়িয়ে পড়ল। নয়ন চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বলল, আপনাকে কে বলছে উনি আমার নিজের মামা না? আমার স্বামীর কাছে কারো তথ্য বের করতে সময় লাগে না। তোমার বিশ্বাস না হলে তোমার মামাকে জিজ্ঞেস করো। ওই যে তোমার মামা চলে এসেছে। পিছনে তাকাতে নয়ন দেখে ওর মামা এসেছে। নয়নের মামার দিকে তাকিয়ে বলল, মামা, উনি কি বলছে তুমি আমার আসল মামা না? উনি ঠিক বলছে। আমাকে মিথ্যা কেন বলছো? আগে আমার সাথে এমন কেন করলে? তুমি তো জানো আমার মিথ্যা কতটা অপছন্দ। তুমি আমার সাথে ঠিক করো নাই মামা। নয়ন, শান্ত হ। বাট নয়ন, আমরা তোকে নিজের সন্তানের মতো বড় করেছি, আমাদের ভুল বুঝিস না। ব্যাস মামা,
তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। তোমরা নিজের না হয়েও আমার জন্য যা করছো, আমার নিজের মাও তা করে নাই। আমাকে ফেলে রেখে চলে গেছিল। আমার মা বাবা আসলে নাই, আমি আসলে জারদ সন্তান, আমার কোনো পরিচয় নাই। নয়ন, এইসব ভুল তোর কাছে যে রকেট আছে ওইটা তোর সাথে ছিল, ওইটাই তোর স্মৃতি। তোর বাবা মায়ের ছবি আছে। আমি ওইসব ছবি আর রাখতে চাই না। যারা আমায় জন্ম দিয়ে ফেলে রেখে চলে গেছে তাদের কোনো স্মৃতি আমি রাখবো না। নয়ন কথাটা বলে গলা থেকে মালাটা খুলে ফ্লোরে সজোরে একটা আছাড় মারল। রাহেলা চৌধুরী পায়ের কাছে গিয়ে পড়ল। উনি লকেটটা দেখে চমকে গেল। লকেটটা হাতে নিতে হাত পা কাঁপতে লাগলো। নয়ন রেগে লকেটটা অর্ধেক অংশ তুলে রাহেলা চৌধুরীর হাত থেকে লকেট নিতে যাবে, উনি শক্ত করে ধরে রাখলো। নয়ন বলে, ম্যাম দেন, ওদের সব পুড়িয়ে ফেলবো। নয়ন টান দিয়ে হাত থেকে নিয়ে নিল। নয়ন লাইটার দিয়ে নিয়ে এসেছে, ওর ওয়ালেট থেকে ছবি বের করে পুড়িয়ে দিল। রাহেলা চৌধুরী চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লে রায়হান চৌধুরী বলে, কি হয়েছে? তুমি এভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? আর তোমার চোখে পানি কেন? রায়হানের কথা শুনে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে বলে, কিছু না। যাই হোক আঙ্কেল আন্টি, আমি একটা জারদ সন্তান, আমার কোনো পরিচয় নাই। আপনারা এখন সিদ্ধান্ত নেন কি করবেন। আমাকে আপনাদের মেয়ের জামাই হিসেবে মেনে নেবেন নাকি না? সোজাভাবে কথা বলবেন, আমাকে যা বলবেন আমি সেইটা মাথা পেতে নিব। নয়ন এক হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো আর তাকিয়ে বলল, কি হলো বলেন, কি করবেন? নয়ন, রুমে যাও। তুমি যেমনই হও আমার মেয়ের জামাই আমি বুঝে নিব। দেখো রাহেলা আর ভাই, আমার মেয়ের জামাই একটাই পরিচয়, ও আমার মেয়ের জামাই। ওর আর কোনো পরিচয় দরকার নেই। নেহা, নদীকে ওকে নিয়ে যা। এমন খারাপ ছেলের সাথে আমার থাকা সম্ভব না। ওই একটা বেয়াদব ছেলে, সাথে আবার বাবা মায়ের পরিচয় নাই। এমন ছেলের সাথে থাকলে সবার কাছে হাসির পাত্র হতে হবে। বুঝে গেছি, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন, সাইন করে দিব। আর সরি টু সে, আমার জন্য কেউ কষ্ট পাইলে ক্ষমা করে দিয়েন। আর আমার মামা যেহেতু আপনাদের থেকে টাকা নিয়েছে, দয়া করে ফেরত নেবেন না। আমি আপনাদের টাকা শোধ করে দিব, আমাকে কয়েক বছর সময় দেন। নয়ন, আমাদের টাকার দরকার নাই। আমি ভাবতে পারি নাই আমাদের কারণে তোকে এমন সময়ে মুখোমুখি হতে হবে। তুই চল আমার সাথে। নয়ন, তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছি। তোমার সুখ দুঃখ পাশে থাকার কথা দিয়েছি। আমার দায়িত্ব থেকে আমি পিছিয়ে যাব না। তুমি আমার সাথে থাকবে। নেহা নয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নয়নের মামা রাহেলা চৌধুরী কাছে এসে আস্তে আস্তে বলে, ম্যাম, যাকে যার সন্তান বলেন সে আবার আপনার সাথে কোনো সম্পর্ক নাই তো? মামার কথা শুনে চমকে উঠে তাকালে মামি হাসি দিয়ে বলল, যাই হোক, আমি আসছি। আমার ভাগনাকে যদি আপনার ভালো না লাগে পাঠিয়ে দিন আর টাকা নিয়ে যাইয়েন। ভালো থাকবেন সবাই। বিয়াই, আজকে থেকে যান। অন্য একদিন আসে থাকবো যদি আল্লাহ ভাগ্যে রাখে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। নয়নের মামা চলে গেল। রাহেলা চৌধুরী নয়নের সব পোড়ানোর ওখান থেকে চোখ গেলে দেখে একটা টুকরা কাগজ দেখা যাচ্ছে। রাহেলা চৌধুরী তাড়াতাড়ি করে গিয়ে আগুনের ভেতর থেকে হাত দিয়ে কাগজটা নিল। সবাই অবাক হয়ে গেল। রায়হান চৌধুরী রাহেলা চৌধুরীকে বলে ওঠে, রাহেলা, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? রাহেলা চৌধুরী টুকরাটা সামনের দিকে তাক করে রাহেলা চৌধুরী বসে পড়ল। রাহেলা চৌধুরী কান্নায় ভেঙে পড়ল। রায়হান চৌধুরী বুঝতে পারল না রাহেলা চৌধুরী কান্না কেন করছেন। উনি কাছে গিয়ে বলল, কি পাগলামি করছো? হাত পুড়ে ফেললে, আর এখন আবার কান্না কেন করছো? রায়হান চৌধুরীর কথা শুনে রাহেলা চৌধুরী উঠে চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, এ ছোট্ট কি হইলো, এমন কেন করছে? ভাই, তুমি গিয়ে দেখো তো কি হয়েছে। রায়হান চৌধুরী চলে গেল। নয়ন এইদিকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়ালের সাথে এক হাত ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে চোখে পানিগুলো ছাড়তে লাগলো। নয়ন রাগে ঘুষি দেয়ালে মারতে হাত চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। নেহা ওয়াশরুমে দরজা ধাক্কা দিয়ে বলল, নয়ন, এই নয়ন, পড়ে গেলে নাকি? দরজা খুলো। নয়ন, তুমি ঠিক আছো কি? নেহা ডাকতে লাগলো। নয়ন ভাবনা জগৎ থেকে বের হয়ে শাওয়ার বন্ধ করে তোয়ালা দিয়ে মাথা মুছে শরীর মুছে পড়ে নিল। দরজা খুলে দিলে নেহা সোজা নয়নের বুকে হাত পড়ল। নয়ন নেহার হাত ধরে কিছু বলার আগেই নেহা শক্ত করে নয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে,
তুমি ঠিক আছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। নেহার কথা শুনে ওর আচরণ দেখে নয়ন নেহাকে সরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি না। তোমার বোনের উপরে রাগ করে আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করছি। নয়নের কথা শুনে নেহা থ হয়ে দাঁড়িয়ে নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন, মজা করছো তাই না? না, আমি সবার সাথে মজা করি না। আমি সত্যিটা বললাম তোমাকে। হুদাই তোমাকে আর ঠকাতে পারবো না, তাই সত্যিটা বলে দিলাম। নয়ন কথাগুলো বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। নেহা বলে ওঠে, আমি শ্যামলা দেখি কি আমাকে তোমার পছন্দ না? কিছুটা ওই রকমই। এই গায়ের রং কি আমি নিজের হাতে দিয়েছি? এটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি কি নিজের ইচ্ছে অসুন্দর হয়ে জন্মগ্রহণ করেছি? নেহার কথা শুনে নয়ন বলে ওঠে, সব তো আল্লাহ তাআলা করেন, কিন্তু আমার পছন্দ না হইলে আমি কি করব? আমি একটা জারজ সন্তান, সেখানে আমাকে আপনার ফ্যামিলির পছন্দ না। এভাবে সবার কাছে যে সবার পছন্দ হবে, এইটার তো কোনো মানে হয় না। নয়ন, তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে এভাবে বলতে পারো না। তো কি হয়েছে? হাজবেন্ড দেখে যে আপনাকে আমার ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে, সেটা কোনো কথা নাকি? নয়নের কথায় নেহা আঘাত পেয়ে নয়নের পিছন থেকে জড়িয়ে ধরে বলল, নয়ন, তুমি আমার সাথে মজা করছো তাই না? নয়ন, আমার সাথে এমন মজা করো না। আমি প্রথম আমার বাবা মার পর তোমার কাছ থেকে ভালোবাসা দেখেছি, যে আমাকে সম্মান করছে, আমাকে ভালোবাসা শিখাচ্ছে নতুন করে। নয়ন, এমন করে বলো না। যদি এইসব কথা সত্যিও হয়, আমার সামনে প্রকাশ করো না। আমার বড্ড কষ্ট হচ্ছে। ছোটবেলা থেকে হাজার জনের থেকে হাজার কথা শুনেছি আমার শরীরের রং নিয়ে সবার এত প্রবলেম। মনে হয় আমার শরীরের রং আমি নিজেই বানাইছি। নেহার কথাগুলো শুনে নয়নের খারাপ লাগলো, কিন্তু নয়ন তাও নেহার হাত সরিয়ে দিয়ে বলল, এইসব শোনার ইচ্ছে নাই। নয়ন সরিয়ে দিলে নেহার চোখ বয়ে পানি ঝরছে। নয়নের দিকে এক নজর তাকিয়ে আছে। নয়ন ওর সব শার্ট প্যান্ট বের করে নেহার দিকে তাকিয়ে বলল, আমাকে একটা ব্যাগ দিতে পারবেন? এইগুলো নেওয়ার মতো কিছু নাই আমার কাছে। তুমি কি চলে যাবে? এখানে থাকার কোনো মানে হয় না। আব্বু তো তোমাকে এখানে থাকতে বললো। আর ছোট আম্মু আব্বু হয়ে আমি তোমার কাছে মাফ চাচ্ছি, প্লিজ যেও না তুমি। আমাকে পছন্দ না। নদীকে তো তোমার পছন্দ, ওর জন্য এখানে থেকে যাও। আমি তোমার কাছে কোনো অধিকার চাইবো না। তোমাকে সামনে দেখতে পারবো, এটাই তো অনেক। তুমি যেও না, এখানে থেকে যাও নয়ন। আমি কথা দিচ্ছি, তোমাকে কেউ অপমান করবে না, আর আমিও তোমার সামনে আসবো না। আমার তোমাকে যখন দেখতে মন চাইবে আড়াল থেকে দেখবো। নয়ন নেহার কথা শুনে বুকের ভিতরে ছিদ্র হয়ে যেতে লাগলো। তাও নয়ন কিছু বুঝতে না দিয়ে শার্ট প্যান্ট অন্য একটা প্যান্ট দিয়ে বেঁধে কাঁধে নিয়ে বলো, ব্যাগ দিবে না বলে হয়, এত কথা কেন বলো? নয়ন কথাটা বলে চলে যেতে নিল। নেহা কান্না করতে করতে নয়নের পিছন পিছন যেতে লাগলো। নয়ন নিচে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে বলো, নয়ন, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। ভালো থাকবেন, আর আপনার টাকা সময় মতো পেয়ে যাবেন। কি নাটক শুরু করলি রে? আপু, তুই কেন কান্না করছিস? আব্বু আম্মু, ওকে যেতে না করো না। ওই রেগে আছে, এই অবস্থায় ওই কোথায় গিয়ে থাকবে? নদী, তুই ওকে বুঝা। ওই তোকে পছন্দ করে, ওকে থাকতে বল না। এই এত ঢং করস কেন? আমার বোনের চোখের পানি বের হচ্ছে তোর জন্য, আর তুই কি না ঢং করতে চলে যাচ্ছিস? আমি কোনো ঢং করি না। আমার জন্য কাউকে কান্না করতে বলি নাই। আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিয়েন দুইজন, এটাই হবে। ভালো ছেলে দেখে বিয়ে করে দিয়েন। আর আঙ্কেল বিয়ে দিলে যমজ কোনো ছেলের সাথে দিয়েন। আমার মতো একটা ছেলের সাথে দুইজনকে বিয়ে দিবেন না। তোর থেকে আমার বাপ মায়ের জ্ঞান নিতে হবে। তুই যাবি যা, আর আপু কান্না করবে না তো ওই যাক। ওকে নিয়ে তো ভাবার কি আছে? একদিনে ওকে ভালোবেসে ফেলেছো, ভাবতেও অবাক লাগছে। আমার তোকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আপনার বোনকে বোঝান। বাই। নয়ন কথাগুলো বলে বের হয়ে যেতে লাগলো। নদীর আব্বু আম্মু বুঝলো নয়নকে সদর দরজায় পা রাখতে রাহেলা চৌধুরী পিছন থেকে বলে ওঠে, দাঁড়াও। নয়নের পা থেমে গেল। পিছনে তাকাতে রাহেলা চৌধুরী দেখে নয়ন ঘুরে হাঁটা দিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, দাঁড়াও বলছি, তোমার কথা কানে যাচ্ছে না? জারদ সন্তান কারো কথা শোনে না। নয়ন। নয়ন কিছু না বলে বের হয়ে গেল। রাহেলা চৌধুরী ডাকতে লাগলো। নয়ন কোনো কথা না বলে চলে গেল। রাহেলা চৌধুরী বডিগার্ড দিয়ে ধরলো। নয়ন রেগে বলে ওঠে, রাহেলা চৌধুরী, আপনি আমাকে এভাবে ধরতে পারেন না।
আপনার কোনো অধিকার নাই আমাকে বডিগার্ড দিয়ে ধরার। আমার নাম ধরে ডাকছো? হ্যাঁ ডাকছি, আমাকে যেতে দেন, না হইলে আমি নিজেকে শেষ করে দিব। আপনার মতো মহিলাকে চোখের সামনে দেখার থেকে নিজেকে শেষ করে দেওয়া ভালো। রাহেলা চৌধুরীর বুকের ভিতরে ঢুক করে উঠল। নদী রেগে বলে ওঠে, ছোট আম্মু, ওকে যেতে দেন। ওকে কেন আটকাচ্ছেন? আর তোর সাহস তো কম না, আম্মুর নাম ধরে ডাকোস। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। নদী চুপ করো। নয়ন, তুমি জানো আমি কে? আমার আপনাকে জানার কোনো ইচ্ছে নাই। আমি জানি শুধু আমি যে একটা জারদ সন্তান, আমার কোনো বাবা মার পরিচয় নাই, আমি একটা অবৈধ সন্তান। নয়ন চুপ করো প্লিজ। সত্যি কথা বলতে আমি পিছিয়ে যাই না। জিদ বাপের মতো হয়েছে, জিদের কারণে জীবন ধ্বংস হয়, এটা মাথায় রেখো। রাহেলা চৌধুরীর কথা শুনে রায়হান চৌধুরী বলে উঠল, বাপের মতো হয়েছে মানে? তুমি ওর বাবাকে চেনো নাকি? নয়ন বাড়াবাড়ি করো না। আমার ভাতিজি তোমাকে ভালোবেসে ফেলেছে, ওকে এভাবে রেখে চলে যেও না, পস্তাতে হবে। যে মূল্য দেয় তাকে মূল্য দেওয়া উচিত। তারও মূল্য আমার দরকার নাই, আমাকে ছেড়ে দিতে বলেন, না হইলে আমি এখানে শেষ করে দিব। নয়ন কথাটা বলে একটা গার্ডের কাছ থেকে লাঠি নিয়ে সোজা নয়ন নিজের মাথায় বাড়ি মারলে মাথা দিয়ে রক্ত পড়তে লাগলো। রাহেলা চৌধুরী নেহা দৌড়ে গিয়ে নয়নের হাত থেকে লাঠি নিয়ে গালে থাপ্পড় মেরে বলল, পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ আমি পাগল। আমার সুস্থ থাকার মতো কোনো অবস্থায় রেখেছেন? আমাকে পাগল হতে বাধ্য করছেন। আমাকে এখন থেকে যেতে দেন, না হইলে আমি নিজেকে শেষ করে দিব। আপনাকে দেখলে আমার ঘৃণা হয়, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আমাকে এখন থেকে যেতে দেন, আমি তিলে তিলে আর মরতে চাই না। ছোট আম্মু, তোমার কি ক্ষতি করছে? কেন তাকে দেখে ঘৃণা লাগে? ওকে চলে যাও, আমি তোমাকে বাধা দিব না। তোমার শরীরে যেই রক্ত বইছে, যার রক্তে কোনো মায়া দয়া নেই, কারো ভালোবাসার চোখে পড়ে না, তুমি চলে যাও। নয়ন চলে গেল। রাহেলা চৌধুরী এক পলকে তাকিয়ে থাকলো, কেউ বাধা দিতে গেলে নিষেধ করে দিল। 3 বছর পর। ভাইয়া আপনার জন্য কি আনছে? এইটা তোর লাগেজ, তুই দেখ। মামি, মামা, আপনাদের এইটা। বাবা, তুই এত কিছু আনছস? তোকে না কতবার বললাম তুই সুস্থভাবে আয়। তুই সুস্থ এসেছিস, এতেই আমরা খুশি। আপনার কি ইচ্ছে হয় না আমার মামা মামির বোনের জন্য কিছু আনতে? যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য অনেক কিছু রান্না করেছি। আসছি মামি। নয়ন নিজের রুমে চলে গেল। গোসল করে নিচে এসে সবার সাথে খেতে বসলো। নয়ন মামাকে বলল, মামা টাকাগুলো দিতে হবে, আমার সাথে তুমি যাবে কি? তুই একা যাইতে পারবি কি? আমাকে তো 10 মিনিট পরে চলে যেতে হবে, সিলেট মাল আটকে আছে। আচ্ছা ঠিক আছে। ওইখানে একা যাওয়া ঠিক হবে এত বছর পর? টাকা তো ফিরিয়ে দিতে হবে, সময় চেয়েছিলাম। আচ্ছা যা, খেয়ে নে আপাতত। নয়ন সবার সাথে টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে রেডি হতে চলে গেল। টাকার ব্যাগ নিয়ে নয়ন বাইক করে চলে গেল। বাইক নিয়ে সোজা নদীদের বাসার সামনে গিয়ে থামলো। নয়ন গেটের সামনে নেমে ভিতরে যেতে আটকে দিল। নয়ন বলে ওঠে, রহিম চাচা, আমি নয়ন। নয়নের কণ্ঠ শুনে রহিম চাচা পিছনে তাকিয়ে নয়ন অবাক হয়ে গেল। নয়নের কাছে দৌড়ে এসে বললে, তুমি নয়ন বাবা, তুমি এত বছর কোথায় ছিলে? বাবা, তুমি ঠিক সময় এসেছো, তাড়াতাড়ি ভিতরে যাও। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। নয়নকে যেতে বাধা দিতে না করে দিল। নয়ন সদর দরজায় নক করলে কাজের মহিলা খুলে দিল। নয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নয়ন ভিতরে যেতে লাগলো। কাজের মহিলা বারবার বলতে লাগলো, কি তুমি এভাবে কেন ঢুকছো? নয়ন কিছু না বলে বসর ঘরে চলে গেল। চমকে গেল। নেহাকে ওর আব্বু আম্মু জোর করে বলছে, তুই সাইন কর বলছি। আর কতদিন এভাবে থাকবি? ওই যে তোকে বিয়ে করতে চাইছে, এতে তোর ভাগ্য ভালো, সাইন কর। না, আমি সাইন করব না। আমি নয়নকে স্বামী হিসাবে মানি, ওকে ছাড়া আর আমি কাউকে স্বামী হিসাবে মানতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমি বিয়ে করব না। চুপ কর। একদিনে এত কিসের ভালোবাসা আছে? যে তোকে পছন্দ করে নাই, যে তোর কোনো খোঁজ খবর নেয় নাই, সেখানে তুই তার জন্য অপেক্ষা করস? না নিলয়, মেয়েদের একবারই বিয়ে হয়, বারবার না। আমি ওকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না।
চুপ কর, আমি কোনো কথা শুনতে চাই না। নদীর আম্মুকে একটা পিচ্চি মেয়ে এসে হাত কামড়ো দিয়ে বলে, তুমি পথটা আমার আম্মুকে কষ্ট দাও, তুমি আমার আম্মুকে ছাড়ো। পিচ্চি মেয়েটাকে নদীর আম্মু ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলো, কুত্তার বাচ্চা একটা, কতবার কইলাম ওই কুত্তার বাচ্চার সন্তানকে পেটে না রেখে ফেলে দে, তা তো করলো না, বাপের মতো হয়েছে, যা মন চায় তাই করবে। এই নদী, এটাকে ছাড়া না হইলে খবর আছে। নদী রেগে পিচ্চিটাকে মারতে যাবে, নয়ন দৌড়ে গিয়ে পিচ্চিটাকে টান দিয়ে কোলে তুলে নিল। সবাই চমকে উঠলো। নদী রেগে বলে, এই কে তুমি? ওকে ছাড়ো, আর আপু বিয়েটা করে নে। কখনোই না, আমি এখনো নয়নের স্ত্রী। আমি ওর ডিভোর্স পেপারে সাইন করি নাই। আমি এই বিয়ে করতে পারবো না। চুপ কর, কার জন্যই অপেক্ষা করবি? আর এই নোভা, আমার সাথে চল। নদী নোভার হাত ধরে টান দিলে নোভা কান্না করতে করতে বলে, আম্মু তুমি আমার হাত ছাড়ো, আমার ব্যথা লাগছে, তুমি আম্মুর সাথে এমন ব্যবহার কেন করছো? নদী রেগে মারতে যাবে নয়ন নদীর হাত ধরে এক ঝটকায় সরিয়ে দিয়ে নদীর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলো, সাহস কি করে হয় আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলার? নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী নেহা নয়নের কণ্ঠ শুনে চোখ বড় বড় করে ফেললো। নদী বলে ওঠে, নয়ন। নয়ন মাস্ক খুলে ফেলে দিয়ে বলল, হ্যাঁ আমি। নয়ন, এতদিন কোথায় ছিলি? নয়ন রাহেলা চৌধুরী কোনো উত্তর না দিয়ে সোজা নেহার সামনে গিয়ে সামনে থাকে কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। কাজীকে বলো, আপনি আসতে পারেন, ওই আমার ওয়াইফ আর ব্রাদার। সরি টু সে, এই বিয়ে হবে না। তুই এতদিন পর কোথা থেকে আসলি? যেখান থেকে আসি, এই বিয়ে হবে না। নেহার হাত ধরে ওইখান থেকে সরিয়ে নিজের বাহুতে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, সরি জান, আমি ভাবতেও পারি নাই তুমি আজও আমার জন্য অপেক্ষা করছো। আমি ভেবেছিলাম সব মিথ্যা, যা করছো সব অভিনয়, বাট আমি বুঝতে দেরি করে ফেলছি। সরি, আমাকে ক্ষমা করে দাও। এটা কি মগের মূল্যক নাকি? আমার ভুল না হইলে আপনি নদীর বন্ধু, বেশি কথা না বলে চুপ করে থাকেন। কি চুপ করব? নদী আমার কাজিন, তোমার বোনকে বিয়ে করতে আসছে। আমার কাজিন তোমার বোনকে নতুন জীবন দিতে চাইছে, আর তোমার বোনকে শুরু করেছে। আর ওই যখন এসেছে ডিভোর্স লেটারে সাইন করে দিতে বলো। কিসের ডিভোর্স লেটারে সাইন করব? আমার বউকে আমি কোন দুঃখে ডিভোর্স দিব? নদী, তোমার পেপার এই নাও। আর নেহারটা তো টাকা দিয়ে করে যেতে চাইছিলাম, সেখানে আমার ওয়াইফ যেহেতু করে নাই, ওইটার কোনো দরকার নাই। নয়ন নদীর পেপারে এগিয়ে দিল আর নদীকে বলল, ধন্যবাদ আমার কাছে পেপারগুলো পৌঁছে দেওয়ার জন্য। না হইলে তোমার মতো মেয়েকে বউ হিসেবে দেখতে হইতো। রূপের অনেক গরম তোমার, তাই না? থাকো তোমার রূপ নিয়ে। তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, আমি তোকে এই পেপার কখন পাঠালাম? নাটক কম করো। তোমার বন্ধুকে দিয়ে পাঠিয়েছিলে না? আমার বোনের কাছে ওই যত্ন করে রেখে দিয়েছিল। যাই হোক, ওই সব ভেবে লাভ নাই। স্যার, এই যে আপনার দেওয়া সব টাকার সাথে আমার স্ত্রীকে, সন্তানকে দেখে শুনে রাখার জন্য ধন্যবাদ। নয়ন নদীর আব্বুর দিকে এগিয়ে দিল ব্যাগ। নদীর আব্বু ধরলে নদীর আব্বু বলে, এত টাকা কোথায় পেয়েছো? আর এতদিন কোথায় ছিলে তুমি? আপনাকে জানতে হবে না, আপনি গুনে নেন সব টাকা ঠিক আছে নাকি। রাতুল, তোমাকে আমি কবে ডিভোর্স পেপার পাঠাতে বলেছিলাম? আমি তো জাস্ট তোমাকে বলেছিলাম যে পেপারটা নিয়ে রাখতে, আমি পরে নিয়ে নিব। বাট তুমি আমাকে যে পেপার দিয়েছো, এটা কি? ওইটা সাইন আমি করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করার দরকার ছিল, তাই এমন করেছি। আমি তোমাকে ভালোবেসে এমন করেছি। কি তুমি এসব করছো? হ্যাঁ। নেহা চলো, আর কখনোই তোমাকে কষ্ট পেতে দিব না। নয়ন, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনোই না। আমি তোমার হাত মৃত্যুর আগ পর্যন্ত হইলেও ছাড়ব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার বিশ্বাস করতে ভয় হচ্ছে, তুমি আবার আমাকে রেখে অন্য মেয়ের হাত ধরবে না? কখনোই না। আমার কাছে তুমি সেরা। তোমার মতো সুন্দর মনের মেয়ে হওয়ার সৌভাগ্য সবার থাকে না। আমার যেহেতু কপালে তুমি ছিলে, এতে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। নয়নের কথা শুনে নেহা খুশি হয়ে গেল। নেহা নয়নকে জড়িয়ে ধরল। নোভা বলে ওঠে, আম্মু, এই মামাটা কে? নোভার কথা শুনে নয়ন ভেবাচাকা খেয়ে গেল। নেহা ফিক করে হেসে বলে, এটা তোমার আব্বু হয়, মামা না। নোভা খুশিতে নয়নকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আব্বু, তুমি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলে? তুমি জানো
আম্মু আমাকে সবাই কত কষ্ট দিয়েছে, শুধু ছোট নানু আপু ভালোবাসে, আর কেউ না। নয়ন নোভার কথা শুনে বলে, সরি আম্মুজান, আমি জানতাম না যে আমার একটা আম্মু আছে। আগে জানলে আগে ছুটে আমার আম্মুর কাছে চলে আসতাম। নয়ন, আমার নাম ধরে ডাক দেওয়ার কোনো অধিকার আপনাকে আমি দেই নাই, সো আমার নাম ধরে ডাকবেন না। আমাকে একটু কথা বলার সুযোগ দিবি? সময় নাই নেহা, চলো। আর স্যার ধন্যবাদ, আপনি টাকা দিয়েছিলেন দেখে নিজের পায়ে দাঁড়াতে পারছি। নয়ন নেহার হাত ধরে যেতে নিলে দেখে নেহা হাঁটতে খোঁড়াচ্ছে। নয়ন নোভাকে নামিয়ে দিয়ে বলল, আম্মু ওয়েট করো, তোমার আম্মু হাঁটতে পারছে না, পায়ে ব্যথা পেয়েছে মনে হয়। না, হাঁটতে পারছি, চলো নয়ন। নয়ন নেহাকে আর কিছু বলতে না দিয়ে কোলে তুলে নিল। রহিম চাচাকে ইশারা করলে খুশি হয়ে নোভাকে তুলে দিল। নেহা লজ্জায় বলে, নয়ন কি করছো? সবাই তাকিয়ে আছে, নামিয়ে দাও। আমার বউ আমি কোলে নিয়েছি, অন্যজনে দেখলে কি আর না দেখলে কি। নয়ন নামিয়ে দাও, পড়ে যাবে। দুজনের ভার নিতে তোমার কষ্ট হবে তো, নামিয়ে দাও। জিম করছি কি জন্য? নিজের রাজকন্যা রানীকে কোলে নিতে পারবো না, এই জন্য এমন শরীর বানাইছি নাকি? ফাজিল, নামিয়ে দাও, আমার শরম লাগছে। নয়ন যাচ্ছিল, নদীর নিজের অজান্তে কষ্ট হতে লাগলো। নদীর আব্বুর মুখে হাসি ফুটে উঠল। নদীর আম্মু তাকাতেই নদীর আব্বু বলে ওঠে, জামাই বাবা, শুভকামনা রইল নতুন সংসারের জন্য। ধন্যবাদ স্যার, নিজেকে একটু পাল্টান, মেয়ের জামাই বানানো লাগবে আপনাকে। ওকে তোমার মেয়ের জামাই হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করব। কথাটা বলে হেসে দিল। নদীর আম্মু বলে ওঠে, এই একদম হাসবে না, আপদ বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। নদীর দিকে রাতুল তাকাতে নদী থাপ্পড় মেরে দৌড়ে রুমে চলে গেল। নদী বারান্দায় তাকালে দেখে নোভাকে সামনে বসিয়ে নেহাকে পিছনে বসিয়ে নয়ন চলে গেল। নদী মুখে হাসির রেখা টেনে ভাবতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার প্ল্যান সাকসেস। আমার বোনকে তার সুখের ঠিকানায় পাঠাতে সক্ষম হয়েছি। আমি যা চেয়েছি তাই হয়েছে। আজ আমি জিতেছি। প্রতিবার তুমি আমাকে ভালো কিছু দিতে গিয়ে নিজেকে খারাপ হইতে, আজ আমি নিজেকে খারাপ বানিয়ে তোমাকে সুখের সংসার দিয়ে দিলাম আপু। আজ নিজের প্রতি ভালো লাগছে, আমি জিতেছি। আজ বুঝতে পারছি মাঝে মাঝে কিছু হার মেনে নেওয়ার মাঝেও শান্তি আছে। নদী চোখের পানি মুছতে লাগলো। রাতুল পিছনে এসে দাঁড়িয়ে কাঁধে হাত দিতে নদী তাড়াতাড়ি করে চোখ মুছে পিছনে তাকাতে রাতুল বলে ওঠে, আমি জানি তুমি নয়নকে ভালোবাসো। রাতুলের দিকে অবাক হয়ে তাকাতে রাতুল বলে ওঠে, আমি তোমাকে বুঝি, আমি জানতাম, বাট আমি তোমাকে সবসময় চেষ্টা করেছি ওকে যেন ভুলে যেন থাকতে পারো। আমি তোমাকে ভালোবাসি নদী, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। নদী, তোমরা দুই বোন একদিনে কিভাবে একটা মানুষের প্রেমে পড়লে? একদিনে কিভাবে কারো প্রতি ভালোবাসা আসতে পারে? আমাদের লাইফে ফার্স্ট পুরুষ ওই ছিল। ওর মুখটা অনেক মায়াবী। ওকে যে ভালোভাবে দেখবে সেই ওর মায়ায় পড়তে বাধ্য হবে। আমি নিজেও জানি না ওর মাঝে এমন কি আছে যে ওকে এত ভালো লাগে আমার। রাগের মাথায় ওকে অনেক কিছু বলতাম, কিন্তু ওর ঘুমন্ত চেহারা দেখলে আমি সব ভুলে যাইতাম। নদী, আমি কি আজও তোমার মনে একটু জায়গা করে নিতে পারি নাই? বাদ দাও। যাই হোক শোনো, আর এমন কিছু করো না। তোমার প্রতি আমার ঘৃণা জন্ম নিক। আর আমি যে নয়নকে একটু হলেও ভালোবাসতাম এটা কখনো কাউকে বলো না। কখনোই বলবো না, প্রমিস। আমাকে জড়িয়ে ধরবে। রাতুল নদীকে জড়িয়ে ধরলে নদী রাতুলকে শক্ত করে জড়িয়ে ধরে হামাও করে কান্না করতে লাগলো। আর এদিকে নয়ন নেহা নোভাকে নিয়ে নতুন বাড়িতে চলে গেল। নয়ন নেহার হাতে বাসার চাবি দিয়ে বলল, এইটা তোমার হাতে তুলে দিলাম, তোমার নতুন সংসার তুমি নিজের মতো গুছিয়ে নাও। এটা কার বাসা? আমার, তোমার, নোভার। নয়ন, এত টাকা কোথায় পাইছো? আমি পড়াশোনার মাধ্যমে লন্ডনে চলে গিয়েছিলাম। আমি 3 বছর অনেক পরিশ্রম করেছি। আমার লোক আছিল, ওরা সাহায্য করছে দেখে আমি আজ এত দূর এগিয়ে যেতে পারছি। আমাকে আর 1 মাস পর আবার যেতে হবে। কিছু টাকা ঋণ আছে, ওইটা দিয়ে দিলে আমার মাথায় আর কোনো চাপ থাকবে না। পরে দেশে এসেছে মামার ব্যবসায় যোগ দিব। কত টাকা ঋণে আছো? বেশি না, 2 লাখ টাকা। তুমি বেতন কত পাও আর কি কাজ করতে? জব করতাম, সাথে ছোটখাটো সব কাজ করতাম। 1 বছর যত টাকা ইনকাম করি সব বন্ধু রেস্তোরাঁয় ইনভেস্ট করেছিলাম। সেখান থেকে আমার ভাগ্য খুলে যায়। ও আচ্ছা, দেশের বাইরে যেতে হবে না, 2 লাখ আমি দিয়ে দিব। আমি একজন শিক্ষক। আমার যেতে হবে জান, আমাদের মেয়ের জন্য তো কিছু করা লাগবে। আর একটা কাজ আছে,
এখন যদি কাজটায় সফল হই তাহলে তোমাকে নোভাকে নিয়ে চলে যেতে পারবো। আচ্ছা চলো ফ্রেশ হয়ে নেই, আর বাজার করা লাগবে তো নাকি? এখন অর্ডার করে দেই। আম্মু কি খাবে বলো? ওকে, বাপ মেয়ে তাহলে অর্ডার দেন, আমি ফ্রেশ হতে যাই। নেহা ফ্রেশ হতে চলে গেল। নোভা নয়ন দুইজন মিলে বসে অর্ডার করতে লাগলো। 5 দিন পর নয়ন নোভার সাথে খেলা করছিল। নয়নের মামা মামি তুলি এসেছে, নেহার সাথে গল্প করছিল। হঠাৎ করে কলিং বেল বাজলে তুলি বলে ওঠে, আমি যাচ্ছি। তুলি দরজা খুলতে চলে গেল। দরজা খুলে অবাক হয়ে গেল। তুলি কিছু বলার আগে সবাই ভিতরে ঢুকলো। নোভা দৌড়ে গিয়ে রাহেলা চৌধুরী কোলে উঠে বলে, আপু কেমন আছো তুমি? ভালো বনু, তুমি কেমন আছো? নোভাকে আদর করতে করতে ভিতরে ঢুকলে নয়ন মামা সাথে নয়ন দাঁড়িয়ে গেল। নয়ন বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কেন এসেছো? তোমাদের বাসায় আসলাম আর কেমন ব্যবহার করছো? আমরা তোমার আত্মীয়। নেহা, স্যার ম্যাম আপনারা বসেন। নয়ন সবাইকে বসতে দিল। সবাই বসলে রাতুল বলে ওঠে, বাহ নয়ন, তোমার চয়েস তো সুন্দর। রুম বাসার ভিতরে ডিজাইনটা সুন্দর লাগছে। আমার বউয়ের আর মেয়ের পছন্দের সেইটা কি খারাপ হওয়ার কথা? একদম না। বৌমা চলো ওনাদের জন্য নাস্তা নিয়ে আসি। কিছু লাগবে না, আমরা নোভার জন্মদিনের পার্টির আয়োজন করতে এসেছি। নোভার বার্থডে আজ। নেহা তুমি তো কিছু বলো না আমাকে। তোমাকে রাতে বলতে চাইছিলাম, বাট ঘুমিয়ে গেছিলাম, তাই কিছু বলতে পারি নাই। ধ্যাত, আচ্ছা পার্টিটা এখানে করতে চাই, আপনারা কি আমাদের অনুমতি দিবেন? অনুমতি কিছুই নাই। আপনি নোভার খালা, যেহেতু সেখানে আপনার অধিকার আছে। তাহলে সবাই ভিতরে আসতে বলো। নেহা মামি সবার জন্য চা নাস্তা ব্যবস্থা করে নিয়ে আসলো। সবাইকে দিতে লাগলো। আর কিছু মানুষকে ভিতরে আসতে বলে জায়গা ভালো করে দেখে চলে গেল। বিকালে আসবে বলে চলে গেল। নয়ন বলে ওঠে, নেহা লিস্ট করে দাও, বাজার করে নিয়ে আসি। বাজার করতে হবে না, আমরা সব কিছু নিয়ে আসব। দুপুরে শুধু আমাদের ডাল রান্না করে ভাত দিলেই হবে। আমি কারো টাকায় বাজার করা জিনিস খাইতে ইচ্ছুক না। আমার যা আছে আমি তাই খাওয়াবো। এখানে ছোট আম্মু দিতে চাচ্ছে, তোমার কি সমস্যা? নোভাকে উনি অনেক ভালোবাসে। নোভাকে তো আমরা সবাই ফেলে দিতে চাইছিলাম, কিন্তু উনি সবাইকে বাধা দিয়ে নেহাকে সাহস জুগিয়েছে। উনি নোভার জন্য অনেক কিছু করেছে। উনি নোভার সব বার্থডে পার্টি দেয়। আমি ছিলাম না তাই দিয়েছে, ধন্যবাদ ম্যাম। বাট আর আপনাকে দিতে হবে না। আপনি অনেক করেছেন আমার জন্য, আপনার জন্য কৃতজ্ঞ। আমি ওর দাদিমা, আমি ওর জন্য কি করব সেটা তুমি ডিসাইড করতে পারো না? রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নেহা বলে ওঠে, নোভার নানি হও দাদিমা কিভাবে? কি উল্টাপাল্টা বলা শুরু করছো? আপনি ওর নানি হন, এর বাহিরে কিছু না। আমি ওর দাদিমা, নানি, সাথে দাদিমাও। আমি বলছি না আপনি শুধু ওর নানি, এর বাহিরে কিছু না। আমি ওর দাদিমা, তারপর নানি। দুইজন মিলে তর্ক করতে লাগলো। নয়ন রাগে টি টেবিলের উপরে এক ঘুষিতে ভেঙে ফেলে। নোভা ভয় পেয়ে গেলে তুলি তাড়াতাড়ি করে নোভাকে নিয়ে চলে গেল। নয়ন চিৎকার করে বলল, দাদিমা না, আপনি আমার মা না। আপনাকে আমি ঘৃণা করি। আমার এই দুনিয়াতে শত্রু থাকলে সেটা একমাত্র বড় শত্রু আপনি, আর কেউ না। আপনাকে আমি ঘৃণা করি। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমাকে কথা বলার সুযোগ কেন দিচ্ছ না? আমি জানি আমি তোমার চোখে সব থেকে নিকৃষ্ট মহিলা, যাকে তুমি ঘৃণা করো। কিন্তু তুমি আমাকে একবার কথা বলার সুযোগ দিলে তোমার কি খুব ক্ষতি হয়ে যাবে? রাহেলা চৌধুরী চিৎকার করে কথা বলে। নয়ন রেগে চিৎকার করে বলে, আপনাকে সুযোগ? আপনাকে কিসের সুযোগ দিব? কি বলতে চান মিথ্যা তো বলবেন, ন্যাকামি করে বলবেন। বাবা, আমার কোনো উপায় ছিল না। আমি তোকে ছেড়ে যেতে চাই নাই, এইটা ওইটা বোঝাবেন। আমি মিথ্যা শুনতে রাজি না। আপনাকে আমি মা হিসেবে মানি না। যে মা নিজের সন্তানকে রাস্তায় ফেলে চলে যেতে পারে, আর যাই হোক সেই মহিলা কারো মা হওয়ার যোগ্যতা রাখে না। নয়নের কথাগুলো রায়হান সজোরে থাপ্পড় মেরে দিল। নয়ন রায়হানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, সরি স্যার, আপনার ওয়াইফকে এইসব বলার জন্য। আপনার ওয়াইফকে বলে দেন আমাকে নিয়ে সে যেন কিছুতে টানে না। চুপ করো। ওই আমার ওয়াইফ হইলে ওই তোমার জন্মদাত্রী মা। তুমি কাকে কথা শোনাচ্ছ? তোমার মা তোমাকে রাস্তায় ফেলে আসে নাই, তোমার বাবা করেছে এমন।
তোমার মা জীবনে কত কি সহ্য করেছে তুমি জানো? তোমার মা নাম্বার 1 বিজনেসম্যান শহীদ চৌধুরীর একমাত্র মেয়ে, আর তোমার বাবা ছিলেন একজন রিক্সা চালক। তোমার আম্মু একবার অ্যাক্সিডেন্ট হইলে সেখানে তোমার আব্বু আর তোমার দাদু বাঁচিয়েছিল সেখান থেকে। ওদের সাথে পরিচয় হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে দুইজনের কথাবার্তা থেকে ভালোবাসা সম্পর্ক তৈরি হলে তারা ফ্যামিলিকে জানালে তোমার নানু মেনে নেয়নি। তোমার আম্মু সবার বিরুদ্ধে গিয়ে তোমার বাবার সাথে রাজপ্রাসাদ ছেড়ে বস্তিতে গিয়ে ওঠে। শরীফ চৌধুরীর মেয়ে আপনি? হ্যাঁ, ওই শরীফ চৌধুরীর একমাত্র মেয়ে। তো এই ভিতরে আমাকে ফেলে সারা কি সম্পর্ক কি নাটকের কথা শুরু করেছেন? এইসব শোনার কোনো আগ্রহ আমার নাই। তোমাকে শুনতে হবে, তোমার জানা উচিত কাকে তুমি ঘৃণা করছো। তোমার 2 বছর সুখে সংসার পর তোমার বাবার আসল রূপ সামনে চলে আসে। তোমার আম্মু কষ্ট করে জব করে যা ইনকাম করতো সব তোমার বাবার জুয়া মদ গাঁজা সব খেয়ে উড়িয়ে দিত। তোমার মায়ের উপরে অত্যাচার শুরু করে দেয়। তোমার আম্মু সব জেনে বারবার বোঝানোর চেষ্টা করলে শোনা নাই। প্রতি রাত তোমার আব্বু জুয়ায় হেরে এসে মদ খেয়ে বাসায় এসে তোমার আম্মুর উপরে অত্যাচার করত। তোমার মুখের দিকে তাকিয়ে 4 বছর সহ্য করে থেকে যায়। একবার তো তোমার আম্মুকে মেরে ফেলতে নিয়েছিল। তোমার আম্মুকে ওই বস্তির কিছুজন হসপিটালে ভর্তি করলে ওইখানে ডাক্তার তোমার আম্মুর বান্ধবী ছিল। ওই তোমার নানুকে সব জানিয়ে দিলে তারা সবাই তোমার আম্মুকে দেখতে এসে দেখে ওর সারা শরীরে দাগ, কাটার দাগ, পুড়ে যাওয়ার দাগ। তোমার আম্মু গরমের দিনেও হাতা বলা জামা কেন পরতো তুমি জানো? রাহেলা চৌধুরী হাতা কিছুটা ছিঁড়ে ফেলে। সবাই চমকে গেল। নয়ন চোখ সরিয়ে নিল। নেহা বলে ওঠে, ছোট আম্মু তোমার হাতের এমন জঘন্য অবস্থা করছে? আমি তো ভাবতে পারছি না একটা মানুষ এতটা খারাপ হতে পারে। রায়হান থামো প্লিজ। কেন থাকবো? তোমার ছেলে তো বলেছে তুমি মা হওয়ার যোগ্য না, যার জন্য এত কিছু সহ্য করেছো, আর সেই আজ এইসব বলে। আর কি যেন বলছিলে? তোমার আম্মু মা হওয়ার যোগ্য না? তুমি জানো তোমার আব্বু কি কি করতো? তোমার আম্মুর মাঝে মাঝে রাগের বসে সিগারেট আগুন দিয়ে সারা শরীর পুড়িয়ে দিয়েছে। তারপরও তোমার আম্মু তোমার মুখের দিকে তাকিয়ে থেকেছে। তার বাবা মা তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোমার জন্য যাইতে চায় নাই। যখন তোমার নানু সহ্য করতে পারে নাই তখন জোর করে তোমার আব্বুর সাথে ডিভোর্স করিয়ে নিয়ে যায়। তোমার আম্মু অজ্ঞান হয়ে গেছিল। যখন জ্ঞান ফিরে তোমার কথা জিজ্ঞাসা করলে তারা বলে তোমাকে রেখে এসেছে। জঘন্য মানুষের রক্তে তোমার শরীরে বইছে। তুমিও যে ভালো মানুষ হবে না সেই দিকে চিন্তা ভাবনা করে রাগে তোমাকে ফেলে আসে। কিন্তু তোমার আম্মু অসুস্থ শরীর নিয়ে কান্নাকাটি করে সবার হাত পা ধরে তোমাকে আনতে গেলে জানতে পারে তোমাকে কারো কাছে বিক্রি করে দিয়েছে। কোথায় বিক্রি করেছে কেউ জানে না। তোমাকে সব জায়গায় খুঁজে পায় না। পরে যখন বাসার দিকে যেতে নাই দেখে তোমার আব্বু রোড অ্যাক্সিডেন্ট করেছে। তোমার আম্মু ছুটে গেলে লাস্ট কথা কিছু বলার আগেই মারা যায়। রায়হানের কথা শুনে নয়ন দৌড়ে এসেছে। ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতেও পারছি না একটা মানুষ এত জঘন্য হতে পারে। আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে কতটা খারাপ ভেবেছি। নয়ন রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নয়নের রাহেলা চৌধুরী জড়িয়ে ধরে কান্না করতে করে বলে, আমি জানি আমার উপরে রাগ হওয়ার কথা, আমাকে ক্ষমা করে দে বাপ। আমি তোকে খুঁজে পাইনি, আমি বিয়ে করতে চাই নাই। আমাকে এখানে জোর করে বিয়ে দিয়েছিল, কিন্তু রায়হানের মতন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবতী। ওই অনেক ভালো, ওর আমার সাথে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু তোকে কোথাও পায় নাই। নয়ন রায়হানের হাত নিয়ে রাহেলা চৌধুরী হাতের মধ্যে দিয়ে বলল, আঙ্কেল, আপনি আমার আম্মুর পাশে সারা জীবন এভাবে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়ন, রায়হানকে একবার আব্বু বলে ডাক। থাক, জোর করো না। আব্বু। নয়নের মুখে আব্বু ডাক শুনে রায়হান খুশিতে চোখের পানি চলে আসলো। রায়হান নয়নকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। রাহেলা চৌধুরী মামার সামনে গিয়ে বলল, আপনি আমার সন্তানকে যেভাবে আগলিয়ে রেখেছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। এভাবে বলবেন না। নয়ন আমাদের জন্য ঘর আলো করে এসেছিল। আমি নিজে একজন খারাপ মানুষ ছিলাম। নয়নকে দেখে আমি নিজের অজান্তেই ওকে বাসায় নিয়ে এসেছিলাম। একবার ভেবেছিলাম ফেলে রেখে চলে যায়, পরে কুত্তা দেখে ভয় পাচ্ছিল, আমাকে মামা বলে ডাক দিয়েছিল। সেখান থেকে ওই আমাকে মামা বলে আমি ওকে নিয়ে বাসায় আসি। আমারও সন্তান হচ্ছিল না, ওকে আমার সন্তানের মতো পালতে থাকি। ওই আমার সংসারে আসার পর আমি দায়িত্ববান হয়ে যাই। আমি ওর জন্য ভালো হয়ে গেছিলাম। আচ্ছা নয়ন, তুমি কি আগে চিনতে পারছিলে ছোট আম্মুকে? সেদিন রাতে তুমি আমার বুঝতে পারছো যেভাবে
উঠে ফোনটা নিলে। আমি তো ভাবতেও পারি নাই যে আম্মু তোমার নিজের আম্মু হয়। আমি ওনার কণ্ঠ কেমন যেন লাগছিল। পরে ফোনের দিকে তাকাতেই দেখি ছবির ওই মহিলাটা যে আমার মা হয়, ওনাকে বেঁচে থাকতে দেখে অবাক হয়। কারণ মামা বলেছিল আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। আমার খুব কষ্ট হচ্ছিল যে বেঁচে আছে, অথচ আমার কাছে একবারও আসলো না। আমি কি জানতাম তুমি আমার সন্তান? আর তুমি তো একবার আমাকে বলতে পারতে। আমার কষ্ট লাগছে, অভিমান হইলে আমি কিছু বলি না। শেষমেশ নিধির দাদিমা নানি সব একই মানুষ। নেহার কথা শুনে সবাই হাসতে লাগলো। সবাই নিজেদের ভুল বোঝাবুঝি শেষ করে বসে থেকে গল্প করতে লাগলো। দুপুরে রান্না করে সবাই খাওয়া দাওয়া করে বিকালে নোভার পার্টির জন্য সব সাজানো শুরু করে দিল। নদীর হাতে হাত লাগালে নয়ন নদী একে অপরের দিকে তাকালো। নদীর সাথে সাথে চোখ সরিয়ে বলল, তুমি বাঁধো। নদীর কথা শুনে নয়ন বেলুন অন্যদিকে লাগালো। সবার কাজ শেষ হলে নয়ন রাহেলা চৌধুরীর পাশে বসে কাঁধে মাথা দিয়ে থাকলো আর সবার কথা শুনতে লাগলো। নোভা এসে বলে, আব্বু তুমি না আমার কাঁধে মাথা দাও, আজকে আপুর কাঁধে কেন মাথা দিচ্ছ? নোভা কথাগুলো শুনে সবাই হাসতে লাগলো। রাহেলা চৌধুরী আর রায়হান চৌধুরী নোভাকে দুইজনের মাঝখানে বসিয়ে বলো, তোমার আব্বুর বড় আম্মু চলে এসেছে তো, তাই আমাদের কাউকে পাত্তা দিচ্ছে না। আমার নাতনিকে ভুলভাল বুঝিও না। এদিকে এসো হিংসুটে বুড়ি। নয়ন নোভাকে কোলে নিয়ে বলো, উনি আমার বড় আম্মু আর আপনি আমার ছোট আম্মু। এতদিন বড় আম্মু ছিল না, তাই আপনার কাঁধে মাথা দিয়েছিলাম। এখন তো দুই আম্মু আছে, তাই একবেলা এই আম্মুর কাঁধে মাথা দিব, রাতে আপনার কাঁধে, ঠিক আছে? নয়নের কথা শুনে নোভা ভাবতে লাগলে। রাহেলা চৌধুরী নয়নকে কাতুকুতু দিলে নোভা হাসতে লাগলো। সবাই মিলে রাতে কেক কেটে নাচ গান করে সবার সাথে আড্ডা দিতে লাগলো। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে গেলে নয়নকে ডেয়ার দিলে নয়ন বলে ওঠে, নদী, আপনাকে কিছু বলতে চাই। আই অ্যাম সরি, আপনার সাথে আমি অন্যায় করেছি। আমার রাগ যার উপরে ওঠে তাকে আমার সহ্য হয় না। আমিও সরি, তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তুমি আমাকে ইগনোর করলেও তুমি স্বামী হিসেবে বেস্ট ছিলে। যত রাগ দেখাও, আমার কষ্টের সময় তুমি ঠিকই আমার পাশে দাঁড়িয়েছিলে। বিষয়টা আমার ভালো লেগেছিল। যাক, আপনার অন্তত আমার কিছু ভালো লেগেছিল। যাই হোক, দোয়া করি রাতুল ভাইয়ার সাথে সুখে থাকেন। আর ভাইয়া, আই এম সরি। রাতুল কেন সরি? না মানে কলেজের সামনে মেরেছিলাম। কি? না মানে উনি নদী আপুকে জড়িয়ে ধরছিল, আমি ওনাকে মেরেছিলাম। আরে সরি বলতে হবে না, তোমার জায়গায় আমি থাকলে সেম কাজ করতাম। যাই হোক, তুমি আর আমার বউয়ের থেকে দূরে থাকো। ঠিক আছে। শালিকা হয় আমার একটু। জি না, শালিকা হইছে দেখে যে ফাজলামি করবেন ওইটা আমি মেনে নিব না। আমিও না। তোমাদের কি মনে হয় ওই বাচ্চা? আমি কি বাচ্চা নাকি? আমার জ্ঞান নাই নাকি? আমাকে আর বাচ্চা বলবেন না তো। একটা বাচ্চা অলরেডি আপনার কোলে, তারপরও আমাকে বাচ্চা বলেন? নয়নের কথা শুনে নেহা লজ্জা পেয়ে গেল। নদী রাতুল তুলি বাদে সবারই অকওয়ার্ড ফিল হলে মামি বলে ওঠে, এই যাও, যার যার রুমে, অনেক রাত হয়েছে। লজ্জা শরম বলে কিছু নাই, যাও তো যার যার বউকে ভাগো। মানে মামি, এই কথার অপেক্ষায় ছিলাম। গুড নাইট অল। রাতুল ভাইয়া, তোমারটা নিয়েও ভাগো। নয়ন নেহাকে কোলে তুলে চলে গেল। নেহা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। তুলি বলে ওঠে, আপনি আবার তাকিয়েছেন কেন? যান গা। মানে যাই। রাতুল নদীকে কোলে তুলে নিয়ে চলে গেল। তুলিও চলে গেল আর বাকি সবাই হাসতে লাগলো। রায়হান বলে ওঠে, মানে আমি কি আমার বউ নিয়ে যাব? রায়হানের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাহেলা চৌধুরী লজ্জায় বলে, বুড়ো হয়ে গেছো, ভেবে চিন্তে কথা বলো। চুল পেকেছে, বাট মনটা তো কচি আছে। আমিও বা এখানে পড়ে থেকে কি করব? আমিও চাই আমার বউ নিয়ে। আমি বাদ জামুকি। সবাই হেসে যার যার বউ কোলে নিলে মেয়েরা সব লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। যার যার মতো রুমে চলে গেল। টাটা, বাই বাই। অনেক হাসছেন আপনি, মিয়া সিঙ্গেল, এত হেসে লাভ নাই। আপনারা সব তুলিনোভার মতো ঘুমান গা। সমাপ্ত।